আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং কি যারা দীর্ঘদিন যাবৎ আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা অলরেডি জানেন যে আমরা কিন্তু বেশ কয়েকবার তোফাজ্জল আহমেদ সাহেবকে আমাদের চ্যানেলে রাখছি এবং কি তার সাথে আমরা বিভিন্ন মাছ চাষির যেসব সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি এবং কি মাছ চাষি যাতে ট্রেনিং যেই বিষয়টা থাকে যে মাছ চাষির একটা ট্রেনিং দরকার হয়। আমরা তো বলে থাকি যে স্যারের চ্যানেল বলেন বা আমাদের চ্যানেল বলেন, দুইটা চ্যানেল যদি কেউ 2 মাস বা 3 মাস টানা ভিডিও দেখে মানে তার জন্য এনাফ, ট্রেনিং আর লাগে না। তারপর অবশ্যই ফিল্ডে কাজ করতে হবে। আপনি যদি সাইকেল চালাতে চান সেই ক্ষেত্রে আপনি মানে শুধুমাত্র যদি বই পুস্তক দেখেন, সাইকেল যদি জীবনে না চালান তাহলে আপনি যদি 2-1 বার না পড়ে যান তাহলে আপনি জীবনে সাইকেল চালানো শিখবেন না। আপনাকে ফিল্ডেও নামতে হবে, আবার এদিক দিয়ে থিওরিটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। তো স্যার আলহামদুলিল্লাহ কৃষক নিয়ে কাজ করতেছেন, চাষি নিয়ে কাজ করে যাইতেছেন। স্যারের নিজস্ব চ্যানেলও আছে AABD64, তো ওখানে গিয়েও আপনি স্যারের চ্যানেলে ভিডিও দেখতে পারেন। সেই জায়গাতেও স্যার কিন্তু ডিটেল ইনডেপথ আলোচনা করে থাকেন। তো স্যারকে আমরা আজকে স্পেশালি দাওয়াত করছি এই জন্যে, স্যার আমাদের চাষি ভাইরা আমাদের জিজ্ঞেস করতেছেন যে মাছ চাষের মানে আর একটু লাভ যাতে বেশি হয়, আর একটু বেশি লাভ করা যায় কি মাছ চাষে, এই ধরনের জিনিসপত্র অনেক খামার ভাই জানতে চান। তো সেই জিনিসের আলোকপাতে আমরা আজকে গলদা চিংড়ির চাষ সম্পর্কে আলোচনা করব। এটা আপনারা জানেন যে মিঠা পানির মাছ চাষ। তো এই মাছ চাষটা কিভাবে করা যায় এবং কি এই মাছ চাষ করলে আমরা কোন কোন দিকে বেশি নজরদারি রাখবো, কোন ধরনের খাবার দিব, কিভাবে খাবার দিব, কতবেলা খাবার দিব থেকে শুরু করে না পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে না ইনডেপথ জানার চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিও যদি কোনো একজন খামারি ভাই দেখেন স্যারের এক্সপিরিয়েন্স থেকে উনি আমাদের জানাবেন এবং কি আপনাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, আপনাদের মনের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তো আমি স্যারকে অলরেডি আপনারা জানেন যে ওই প্রশ্নগুলো আমি করি স্যারকে যে হ্যাঁ কি ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। সো সেই প্রশ্নগুলো আমি করবো ইনশাল্লাহ। তো চলুন স্যারের কাছে চলে যাই। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার মাধ্যমে আমি আপনার দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সাকিব ভাইকে আমি স্পেশালি ধন্যবাদ দিব যে সাকিব ভাই এই ধরনের একটি আলোচনা আপনি আপনার চ্যানেলে স্থান দিচ্ছেন বা আপনি এই ধরনের চিন্তা করছেন। এবং গতানুগতিক মাছ চাষ আমরা যারা স্বাদুপানি এলাকায় বাস করি, মানে উপকূলীয় এলাকায় না, তারা চিংড়িটা নিয়ে কম ভাবি। আপনি এটা নিয়ে ভাবছেন এবং আপনার চ্যানেলের দর্শকদেরকে আপনি গলদা চিংড়ি বিভিন্ন বিষয়গুলো জানাতে চাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বিষয় আপনি আলোচনায় নিয়ে আসার জন্য। স্যার আমরা তো জানি মূলত চাষের পর্যায়ে 2টা চিংড়ি চাষ হয়, তাই না? একটা হলো গলদা চিংড়ি, একটা বাগদা চিংড়ি। এখন বাগদা তো সচরাচর হলো আপনার লবণাক্ত পানি। এখন বাংলাদেশের তো লবণাক্ত পানি তো শুধুমাত্র দক্ষিণাঞ্চলে, তাই না? তো এখন আমরা ধরেন আমার বাড়ি সিলেট, কথার কথা, বা আমার বাড়ি ময়মনসিংহ, বা আমার বাড়ি হইতে পারে বরিশাল। তো এইসব এলাকায় আমি বসবাস করে বা আমি উত্তরবঙ্গে বসবাস করতেছি, এই অবস্থায় কি আমি কি গলদা চিংড়ি চাষ করতে পারবো কিনা? ধন্যবাদ জাকিব ভাই, এটা সুন্দর একটি বিষয় নিয়ে আসছেন, আপনি আলোচনায় নিয়ে আসছেন যে আমরা যারা আমি সাদা মাছ চাষ করছি, তেলাপিয়া, পাঙাশ, নানা রকম মাছ চাষ করছি, আমরা যারা উপকূলীয় অঞ্চলে দূরে আছি তারা অবশ্যই চিংড়ি চাষ করতে পারবেন, বিশেষ করে গলদা চিংড়ি। গলদা চিংড়ির বিহেভিয়ারটা হচ্ছে এরা যখন ডিম দেয়, মানে যখন বেবি থাকে, মানে ডিম থেকে যে বাচ্চাটা ফুটে ওই পর্যায়ে এদের স্যালাইন ওয়াটার লাগে, ও তখন লবণাক্ত পানি লাগে। এই জন্য এদের মা মাছগুলো স্বাদু পানি থেকে নদীর মাধ্যমে মানে লবণাক্ত এলাকায় চলে যায়, বিশেষ করে 12 PPT 14 PPTর পানির এলাকায় চলে যায়, মানে আমাদের উপকূলীয় অঞ্চলে চলে যায়, যে ওখানে যে ওরা ডিম দেয়। কারণ ওরা জানে যে ওদের ডিম হলো ওখানে প্রস্ফুটিত হতে পারবে, বড় হতে পারবে। এমনি যদি স্বাদু পানিতে ডিমটা দিয়ে দেয় তাহলে ওই বাচ্চা মরে যায়, বাচ্চা ফোটে না। তো এই জন্য আপনার এটার মেইন কালচার কিন্তু হয় স্বাদু পানিতে, এবং স্বাদু পানি মানে একেবারে 0 PPTর পানিতে কালচারটা হয়। এই জন্য আপনি বাংলাদেশের আমরা বিশেষ করে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশে গলদা চিংড়ি চাষ সরিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু উপকূলীয় অঞ্চলে যেভাবে চিংড়ি চাষ হয়, আমাদের এই ময়মনসিংহ রিজিয়ন বা আমাদের যেসব এলাকায় অ্যাকোয়াকালচারের খুব ফ্লারিশ হয়েছে সেসব জায়গায় চিংড়ি মাছ চাষ হয় না। এটা একটা প্রশ্ন যে কেন এই এলাকায় বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ হয় না। সাকিব ভাই, আমি যেটা দেখেছি, মানে আমার যেটা উপলব্ধি, যে কেন ময়মনসিংহ, নরসিংদী, বগুড়া, খুলনা, কুমিল্লা যেসব জায়গায় আপনার মাছ চাষে এত মানে উন্নত, সেখানে কেন গলদা চিংড়ি চাষ হচ্ছে না। এখানে একটা বিষয় আপনাকে আমার যে উপলব্ধি যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন পাবদা চাষ করি বা পাঙাশ চাষ করি বা আমরা গুলশা, শিং, ট্যাংরা, এই যে বাণিজ্যিক মাছ চাষ এখন আসছে, এখন যারা বাণিজ্যিক ব্যবসাবহুল যেগুলোতে লাভজনক বেশি, সেই মাছগুলোই তো পাবদা, গুলশা, শিং, ট্যাংরা এগুলাই নিয়েই তো মেনলি বড় ব্যবসা হয়।
তো আমি দেখেছি যে আপনি 1 একর পুকুরে যদি পাবদা সাদা মাছ বা গুলশা সাদা মাছ বা ট্যাংরা সাদা মাছ অথবা শিং যদি এইভাবে মাছ চাষ করেন, যে পরিমাণে ইনকাম আসে, ভালোভাবে ইনকাম যেটা আসে, শুধু চিংড়ি যদি আপনি ওই সাদা গলদা চিংড়ি চাষ করেন তাহলে ভালোভাবে টাকাটা ওই পরিমাণ আসে না। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসএ তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। কিন্তু আপনি যদি বলেন যে প্রতি 100 টাকা ইনকাম যদি রেশিও হিসাব করেন তাহলে গলদা চিংড়িতে ভলিউম অফ প্রফিট অত বেশি আসবে না, কিন্তু রেশিওটা বেশি আসে। আচ্ছা, অর্থাৎ আপনি যদি 100 টাকা বিনিয়োগ করে কথার কথা আপনি ওখানে 50 টাকা পাচ্ছেন, এখানে কিন্তু গলদা চিংড়ির সাথে আপনি 100 টাকা পাবেন, কিন্তু টোটাল লাভটা কিন্তু ওই পরিমাণ হবে না। আচ্ছা, কারণ ওই পরিমাণ চিংড়ি মানে একরে যে পরিমাণ চিংড়ি উৎপাদন করা যায় সেই পরিমাণ চিংড়িতে লাভ হবে, কিন্তু লাভের পরিমাণটা ওদের সাথে মেলে না। আচ্ছা, যেহেতু ওদের সাথে মেলে না, যেহেতু পুকুর সব এখন সব ভাড়া করে নেয় মানুষ এবং পুকুরের ভাড়া বেড়ে গেছে, বা আমাদের যারা ব্যবসা বাণিজ্যিক করতে চায় তারা দেখে যে আমার পাবদায় লাভ বেশি হচ্ছে, তাহলে আমি কেন চিংড়িতে যাব? ভলিউম অফ লাভ তো আমার পাবদায় বেশি হচ্ছে, গুলশাতে বেশি হচ্ছে, ট্যাংরাতে বেশি হচ্ছে, শিঙে বেশি হচ্ছে, তাহলে আমি এই জন্যই কিন্তু চিংড়িতে তারা যাচ্ছে না। কিন্তু এটা একেবারে পরীক্ষিত যে আপনার বিনিয়োগের তুলনায় ইনকাম কিন্তু আপনার গলদা চিংড়িতে বেশি। এখানে বিনিয়োগ কম, লাভ বেশি। আচ্ছা, তার মানে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, যে আমি মানে নিজে যদি বোঝার চেষ্টা করি, যদি আমি উৎপাদনের দিকে যাই সেক্ষেত্রে গলদার উৎপাদন কম হচ্ছে প্রতি শতাংশে বা একর জায়গাতে, অন্যান্য মাছের উৎপাদন বেশি হচ্ছে। আবার গলদা চিংড়ির ক্ষেত্রে খরচ কম, লাভের পার্সেন্টেজটা বেশি। অর্থাৎ যদি আমি 100 টাকা খরচ করি 100 টাকা লাভ করা সম্ভব। কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে 100 টাকা যদি মাছ বিক্রি হয় 70 টাকা বা 50 টাকা খরচ, বাদ বাকি 30 টাকা 25 টাকা লাভ। এই তো। আচ্ছা, তার মানে এই কারণেই মূলত খামারি ভাইরা বাণিজ্যিক ভাবে এই গলদা চিংড়িতে ওইভাবে আসতেছে না। স্যার, এই তাহলে গলদা চিংড়ি চাষের সময়টা কতদিন লাগে? কি সময়? এটা আপনার এখন আপনি যেমন বলছিলেন যে বাগদা একটা চিংড়ি আছে, গলদা একটা চিংড়ি আছে। এখন গলদা চিংড়ির ক্ষেত্রে একটা জাত উন্নয়ন হয়েছে, বুঝছেন? যেমন ধরেন আমাদের দেশে যে গলদা চিংড়ির পোনাটা পাওয়া যায়, একটা হলো হ্যাচারি উৎস, যেটা কমার্শিয়াল হ্যাচারিতে উৎপাদন হচ্ছে, আর একটা হচ্ছে নদী থেকে একটা উৎস আসে, নদী থেকে একটা আসে, এই দুটো উৎস। পাশাপাশি এখন একটা নতুন করে বিগত 2 বছর ধরে এই চিংড়িটা আসছে, এটা হলো আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসছে, সেটা হলো অল মেল গলদা। এটা একটু জেনেটিক্যালি ইমপ্রুভ করা। এই জেনেটিক্যালি ইমপ্রুভ করা, এটা যখন পপুলেশনে যায়, পেলে যে বাচ্চা উৎপাদন করে, সেই বাচ্চাটার 80 থেকে 90% হলো মেল। আর তেলাপিয়ার ক্ষেত্রে জানি যে মেল গুলো বড় হয়, সেম গলদার ক্ষেত্রে মেল গুলো বড় হয়। বড় হয় মানে কি, দ্রুত বাড়ে। অর্থাৎ যখন আপনার মেলটা 100 গ্রাম, তখন আপনার ফিমেলটা থাকবে 50 গ্রাম। আচ্ছা, এরকম একটা ডিফারেন্স হয়, যেমন তেলাপিয়ার মধ্যে হয়। তো সেরকম কিন্তু আবার শিঙের ক্ষেত্রে কিন্তু উল্টা, শিঙের ক্ষেত্রে ফিমেলটা বড় হয়, মেলটা খুব ছোট হয়। এখন এই যে নতুন বাচ্চাটা, নতুন জাতটা নিয়ে আসা হয়েছে, এটা গলদা, কিন্তু এটা জেনেটিক্যালি ইমপ্রুভ করা, এবং এখানে যে বাচ্চাটা হয় সেটা অল মেল হয়, মানে 90% মেল হয়। এখন এই মাছটা আসার পরে দেখা যাচ্ছে যে এটা শুধু মেল হচ্ছে বেশি তা না, এটা গ্রোথ পারফরমেন্সও আমাদের যে গলদা ছিল ম্যাকরো রোজেনবার্গে, তার থেকে কিন্তু এটার গ্রোথ পারফরমেন্সও ভালো, মানে বেশি। আমরা প্রায় 51 একরে মাছ চাষ করি, গলদা চিংড়ি চাষ করি 51 একরে 51টা পুকুর। তো আমরা দেখেছি যে আমরা যদি বেবি থেকে শুরু করি, একেবারে হ্যাচারি থেকে যে বাচ্চাটা দেয়, এই ওটাকে বলা হয় পিএল, পোস্ট লার্ভা। এই পোস্ট লার্ভা ছেড়ে দিয়ে আমরা 7 মাসের মাথায় আমরা পুকুর বাজারে দিয়ে দিয়েছি, এবং সেটা 50 গ্রাম, এভারেজ 50 গ্রাম হয়েছে সাইজ। কিন্তু এটা আমরা ডেন্সিটিটা দিয়েছি যে প্রতি ডেসিমেলে 200 করে দিয়েছি। আচ্ছা, এই 200 করে দিয়ে আমরা হলো 7 মাসে বাজারে দিয়েছি। কিন্তু আপনি যদি 100 দেন তাহলে কিন্তু এটা 5 মাসে বাজারে চলে যায়, মানে 50 গ্রাম হয়ে যায়, বা 60-70 গ্রামও হয়, এই যদি আপনি ডেন্সিটি কম দেন। এই বাচ্চাটা আসার পরে দেখা যাচ্ছে, আর কিন্তু নদীর বাচ্চাটা বা আমাদের যে হ্যাচারির বাচ্চাটা, এটা আরেকটু সময় বেশি লাগে, এবং আপনার হলো টোটাল প্রোডাকশনটা, যেহেতু ওখানে আপনার ইয়ে থাকে, ফিমেলের পার্সেন্টেজ একটা বড় অংশের পার্সেন্টেজ থাকে, ফলে ওখানে ওজনে আপনার এই অলমেলে যে পরিমাণ পাওয়া যায় তার থেকে একটু কিছুটা কম পাওয়া যায় এই আমাদের হ্যাচারির এবং নদী উৎসের পোনাতে। এইটা একটা বর্তমান সময়ের এটা একটা পার্থক্য। আর আমরা গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে মানে আপনার ভালো দিক হলো যে বাজারে এটার ব্যাপক চাহিদা আছে। বাজারে আপনার 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত নর্মাল দাম, কিন্তু যদি আপনার 8টাই কেজি হয়ে যায়, 10টাই কেজি হয়ে যায়, তাহলে 1400-1500 টাকা কেজি হয়। ফলে এটা খুব ভ্যালুড মাছ, বুঝছেন?
এবং এটার ইনভেস্টমেন্ট কম সেন্স হচ্ছে যে এটা যেমন আপনি রুই জাতীয় মাছ চাষ করেন 1 একর পুকুরে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয় চিংড়ির ক্ষেত্রে ওই পরিমাণ দেওয়া লাগে না। ধরেন আপনার পুকুরে 100 কেজি চিংড়ি মাছ, বা যেহেতু আমি বললাম যে একরে আমরা 200 করে দিয়েছি, মানে শতাংশ 200 না, শতাংশ 200 একরে আপনার 20,000 দিয়ে আমরা চাষ করি। তো একরে যখন 20,000 দেই, তো ধরেন আপনার সর্বোচ্চ হচ্ছে ধরেন 700 কেজি মাছ তৈরি হলো। তো আপনি যে 3% বডি ওয়েটে দেন, তা 700 কেজিতে ওই রুই মাছে যে পরিমাণ খাবার লাগে, এই 1 একর পুকুরে তো আপনার অনেক বেশি মাছ থাকে, 2 টন 2.5 টন মাছ থাকে, ফলে যে পরিমাণ খাবার লাগে আমার এই চিংড়িতে কিন্তু ওই পরিমাণ প্রতিদিনের খাবারটা লাগে না। এইটা একটা বড় বিষয়, যেখানে টোটাল ভলিউমে 1 একরে মাছ চাষ করতে ওই পরিমাণ খাবার লাগে না। আপনি পাবদাও করেন, গুলশা করেন, তার সাথে যদি তুলনা করা হয় তাহলে 1 একরে চিংড়ি চাষে প্রতিদিনের যে খাবার সেটা পরিমাণে কম লাগে, বুঝতে পারেন? এই জন্য ইনভেস্টমেন্টটা কিন্তু কম হয়। আচ্ছা, এই জন্য চিংড়ি মাছের ক্ষেত্রে এখনো এটা বাজারে খুবই ডিমান্ড, আমাদের অভ্যন্তরীণ বাজারে নিয়ে গেলে খুব দ্রুত বিক্রি হয়ে যায়, রেট অনেক বেশি আপনার হলো, এবং সুস্বাদু আমরা সবাই চিংড়ি পছন্দ করি। পাশাপাশি হচ্ছে যে চিংড়ির একটা বৈদেশিক মার্কেট আছে, বিদেশে আমাদের দেশ থেকে যে মৎস্যজাত দ্রব্য বিদেশে যায় তার মধ্যে সবচেয়ে বেশি যায় হলো চিংড়ি, এবং আমরা যে রপ্তানি আয় করি 4,000 কোটি টাকা, তার 70% হলো এই আপনার এই চিংড়ি, ফলে বিদেশেও এর ব্যাপক চাহিদা আছে। এই জন্য আমাদের উপকূলীয় অঞ্চলে এই মাছটা বেশি চাষ হয়, বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে, যশোর বেল্ট দিয়ে আপনার এই গলদা চিংড়ি চাষটা আগের তুলনায় আরো বাড়ছে। কেন বাড়তেছে? যেহেতু বাগদা, আপনি আরেকটা চিংড়ি বলছিলেন বাগদা লোনাবাড়ি চিংড়ি, এই চিংড়িটা আপনার নানান রকম অসুখ বিসুখ দেখা দিচ্ছে, মানে মহামারী দেখা দেয় এবং চাষি পুঁজি নষ্ট হয়। কিন্তু সেই তুলনায় গলদা চিংড়ি কিন্তু অসুখ বিসুখ বলে কিছু নাই, মানে সেরকম উল্লেখযোগ্য কোনো অসুখ নাই যে আপনার শিঙের মতো বা গুলশার মতো মাছের ক্ষতি হয়ে যাবে, এই ধরনের রোগ নাই। এটা আমাদের সাদা মাছের মতো এরকম সামান্য কিছু রোগ আছে, যে এটা আপনার হলো যে মাথাটা কালো দাগ পড়ে যায়, এটা একটা সমস্যা। এবং কিছু মাছের মানে 100 মাছের ভিতরে 2-4-5টা মাছের দেখা যায় আপনার যে সুর থাকে, যে অ্যান্টেনা থাকে, এই অ্যান্টেনা ভেঙে যায়। এইরকম 2টো রোগ আছে। এই রোগগুলা খুব বেশি প্রমিনেন্ট না, মানে ক্ষতি করে না, অত ক্ষতি করে। একটাই সমস্যা আছে চিংড়ি চাষে, সেটা হলো অক্সিজেনের প্রতি ডিমান্ড। মানে আমাদের রুই মাছ যেমন 3 ppm এ নেমে গেলে মাছ সব খাবি খায়, সবাই খাবি খায়। 3 ppm এর নিচে নেমে গেলে মাছটা মারা যায়। আর রুই জাতীয় মাছ যখন খাবি খায় তখন চিংড়ি মরে যায়, তার মানে 3 ppm এর অলরেডি সে মারা যায়। এই অক্সিজেনের প্রতি তার একটা সেন্সিটিভিটি আছে এই গলদা চিংড়ি। তো এখন একজন চাষি, আমরা অনেক চাষি নিয়ে কাজ করে দেখেছি, যে আমি শুরুতে যেটা বলছিলাম যে সাদা মাছ বা অন্য মাছের চাষি যেভাবে কমার্শিয়ালি এগিয়ে আসছে, আমাদের প্লেনল্যান্ডের দিকে অন্যদিকে আমাদের গলদায় কম আসে। আর একটা কারণ হচ্ছে এই যে হঠাৎ করে অক্সিজেন অভাব হয়ে যে মাছটা মারা যায়, এইটা চাষি অনেক সময় আমরা অন্য মাছ চাষের সাথে এই মাছের সাথে আমরা একই রকম মনে করি, কিন্তু এটা একই রকম না, এটার ভিতরে একটু পার্থক্য আছে। তো যেহেতু উপকূলীয় অঞ্চলের মানুষ চিংড়ি নিয়েই কাজ করে, ফলে ওদের কাছে এটা অত কঠিন না, ওদের কাছে এটা খুবই ইজি। ওরা চিংড়ির বিহেভিয়ার সম্বন্ধে জানে, যে এই অক্সিজেনের ব্যাপারটা তাদের জানা আছে, যার জন্য ওরা অতটা মানে ওদের একটা হ্যাবিচুয়েশনে মিশে গেছে, যার জন্য ওরা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি চাষটা ওরা বেশি করে। তো চিংড়ির ক্ষেত্রে এই একটা পার্থক্য, যে আমি এখানে অক্সিজেনের সেন্সিটিভিটি আছে, আর খাবার কম লাগে, মানে পরিমাণে কম লাগে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আপনি কিন্তু নর্মালি যখন চিংড়ি মাছ খাচ্ছেন বা চিংড়ি যখন আপনি দেখেন, ওর কিন্তু পুষ্টি খুঁজে পাবেন, আপনি পেটটা পাবেন না। যেমন রুই মাছ, পাবদা মাছ বলেন, যে কোনো মাছ বলেন, ওর পেটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ওই ভরা পেট থাকলে দেখতে পাচ্ছেন। রুই মাছের তো বিশাল পেট, সবারই পেট দেখা যায়, কিন্তু চিংড়ি মাছের কিন্তু পেট দেখা যায় না। মানে ওদের পুষ্টিতন্ত্রটা খুবই ছোট, এবং আপনার হলো বডির তুলনায় এটা 10 ভাগের 1 ভাগও না, এত ছোট। ফলে এরা এটাই মানে একবারে এরা কম খায়, পুষ্টিতন্ত্র যেহেতু ছোট, সেহেতু একবার এরা কম খেতে পারে। এই জন্য আমরা যেমন রুই জাতীয় মাছ আমরা দিনে 1 বার খাবার দিই, তেলাপিয়া চাষেও অনেক সময় 1 বার খাবার দিই, 2 বার খাবার দিই, এর বেশি দেই না। কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে যেহেতু পুষ্টিতন্ত্রটাই ছোট, সেহেতু এটাকে চেষ্টা করতে হয় একটু 3 বা 4 বার খাবার দিই। যে চাষি যত ফ্রিকোয়েন্টলি খাবার দিতে পারে, তার চিংড়ি তত দ্রুত বড় হয়। এটা চিংড়ি মাছের মানে ব্যতিক্রম একটা বিষয়। তাহলে প্রথম হচ্ছে যে চিংড়ি মাছের লাভ আছে, বিনিয়োগ কম, লাভ বেশি, কিন্তু টোটাল ভলিউম অফ লাভ মানে প্রফিট একর প্রতি, এইটা আমার পাবদার সাথে মেলানো যায় না, অন্যের সাথে মিলবে না। কিন্তু চিংড়ি আপনার খুবই লাভজনক, এবং এটার পোনা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি এখন আপনার অলমেল যেটা বলছিলাম, এটাও 3-4টা হ্যাচারি করতেছে, ফলে ওটাও অ্যাভেলেবেল হয়ে আসতেছে। আবার এই হ্যাচারির পোনাও পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এই মাছ চাষের পোনাটা ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া যায়।
আচ্ছা ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া যায় এবং মে জুন মাসে অ্যাভেলেবেল পাওয়া যায়, দামটাও পোনার দামও কমে যায়, পিএলটা পাওয়া যায়। আর পাশাপাশি আমাদের এই মানে আমাদের সাধুবাণী এলাকায় এটা জুভেনাইল কম পাওয়া যায়, কিন্তু উপকূলীয় অঞ্চলে জুভেনাইলও কিনতে পাওয়া যায়। মানে এক শ্রেণীর মানুষ আছে যারা জুভেনাইল করে অ্যাভেলেবল বিক্রি পাওয়া যায় আর কি, আপনি পাইলে। তো জুভেনাইল ছাড়লে হয় কি যে 90% 80% মাছ পাওয়া যায়, আর পিএল ছাড়লে 60% 65%, অনেক সময় ভালো হলে 70% পাওয়া যায়। এইটা জুভেনাইল ছাড়লে বাজার হারটা বেশি হয়। আর জুভেনাইল ছাড়লে একটা সুবিধা হলো যে 3-4 মাসে বাজারে দেওয়া যায়। 3-4 মাস চাষ করলে বাজারে দেওয়া যায়, মানে ওই যে 20-25 কেজি হয়ে যায়। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত বুঝাই দেই যে আসলে স্যার এখানে পিএল এবং কি জুভেনাইলের ভিতরে যে জিনিসটা বলতে চাইছেন সেটা হলো যে ফেব্রুয়ারি মাসে যখন পিএল পাওয়া যায়, যে কথা বলতেছেন, ফেব্রুয়ারি মাসে দেখবেন কি তেলাপিয়া, পাবদা, ভিয়েতনাম কই এরাও কিন্তু ডিম ছাড়ে। অর্থাৎ মাত্র যখন ডিম সংগ্রহ করা হলো, ডিম থেকে রেণুটা ফুটলো, এই রেণু যে জিনিস, এই পিএল জিনিসও একই জিনিস, চিংড়ির ক্ষেত্রে পিএল বলা হয়। আর এই যে রেণুটাকে যদি 20 দিন 25 দিন 1 মাস যদি নার্সারি করে একটা সাইজ করে দেওয়া হয়, তখন এটাকে আমরা বলি পুনা। আর চিংড়ির ক্ষেত্রে বলা হয় এটাকে জুভেনাইল, তরুণ চিংড়ি। এই যে হ্যাঁ, এখন আশা করি বুঝতে পারছেন। এখন স্যার যে আমরা জুভেনাইল যদি ছাড়ি সেক্ষেত্রে 4 মাস বিক্রি হইতেছে, আর পিএল ছাড়লে 7 মাস সময় লাগতেছে। আচ্ছা, এখন তারপরে বোঝা যাচ্ছে যে জুভেনাইল কালেক্ট করতে পারলে খামারি বেশি উপকৃত হবে। আচ্ছা স্যার, এই যে আমরা মোটামুটি পিএল সংগ্রহ করি বা জুভেনাইল দিয়ে শুরু করলাম, এখন আমার কথা হলো এই যে পুকুরটা যখন প্রস্তুত করব, কোন দিকটা বেশি মানে নজরদারি রাখবো? যেহেতু আপনি বলছেন যে পিএল ছাড়লে 60-70% উপরে পাওয়া যায় না, অর্থাৎ রেণু ছাড়লেও সেটা 60-70% বেশি পাওয়া যাচ্ছে না। তো এই 60-70% পাওয়া, এখানে কোন কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ সাকিব ভাই। এটা পন্ড প্রিপারেশন তো খুব ইম্পর্টেন্ট মাছ চাষের ক্ষেত্রে, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে পন্ড প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। তো চিংড়ি মাছের ক্ষেত্রে বিশেষ করে আপনাকে, আমরা যেমন নর্মালি যখন কার্প জাতীয় মাছের নার্সারি করি বা আপনার তেলাপিয়া মাছের যখন নার্সারি করা হয়, যে কাজগুলো আমরা মনোযোগ দিয়ে করি, যেভাবে করি, চিংড়ি চাষের পন্ডটা, কালচার পন্ডটা ওইভাবে রেডি করতে হবে। অর্থাৎ নার্সারি পুকুরের ক্ষেত্রে যেমন আমরা পানিটাকে একদম বের করে দেই, পুকুরটাকে শুকাই নেই, এই তলায় চুন দেই, ঠিক একইভাবে আপনাকে এই মনোযোগটা দিতে হবে যে পুকুরটা শুকাতে হবে। আচ্ছা, যেহেতু চিংড়ি মাছ একটু পরিবেশ, মানে একটু যদি অক্সিজেন কম বেশি হয় বা গ্যাসের প্রবলেম হয়, তা চিংড়ি মাছের আমি আপনাকে বলেছি যে এর কোনো অসুখ হয় না, তেমন কোনো অসুখ নাই, উল্লেখযোগ্য কোনো অসুখ নাই। শুধু সমস্যাই হচ্ছে যে পরিবেশগত এই অ্যামোনিয়া এবং অক্সিজেন, এই জন্য আপনার পন্ড প্রিপারেশনে মনোযোগটা বেশি দিতে হয়। পুকুরটাকে আপনাকে শুকাই নিতে হবে। যদি শুকাই নেন তাহলে পরবর্তীকালে আপনার চিংড়ি নিরাপদ থাকবে, কোনো ভয় নেই এই ব্যাপারে। এই জন্য আপনার পন্ড প্রিপারেশন অন্য মাছ চাষের ক্ষেত্রে যা যা করি আমরা, ওই যে পানি সরাই দেব, পুকুরের পাড় মেরামত করব, আগাছা পরিষ্কার করে নিব, শুকানোর কথাটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি শুকায় নিলে আমার নিরাপদ হয়ে গেল। এই তাছাড়া আর স্পেশালি তেমন কিছু নেই। যদি আপনি কাদা থাকা অবস্থায় যদি চিংড়ি মাছ ছাড়তে চান, তাহলে আপনাকে ব্লিচিং দিতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে কাদার সাথে ব্লিচিংটা আন্দোলিত করে, এটা আপনি পার ডেসিমেলে আপনার 100 গ্রাম থেকে 150 গ্রাম আপনার ব্লিচিং দিয়ে, তলায় ব্লিচিংটা দিয়ে কাদার সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে 1-2 দিন পরে যে আপনি নর্মাল চুন দেন, নর্মালি যেমন আমরা পন্ড প্রিপারেশনে যেমন 1 কেজি হারে চুন দেই, এখানে 1 কেজি হারে চুন দেন, দিয়ে আপনি হলো পন্ড প্রিপারেশন তৈরি করে নেন। নিয়ে এবার আপনি পানি দিবেন। পানি আপনি 5 ফিট, মানে 5 ফিট হাইট রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, 4 ফিটও হয়, কিন্তু 5 ফিট রাখাটা ভালো। মানে যদি বলেন ভালো রেঞ্জটা কত, সেটা হলো 5-6 ফিট পানি থাকাটা ভালো। আচ্ছা, এটা 3 ফিট পানি থাকলেও মাছ হবে, কিন্তু 5-6 ফিট পানি হলে এটা সবচেয়ে ভালো, অপটিমাম আর কি। তো এই পানিটা দিয়ে দিলেন, দিয়ে আপনার চিংড়ি মাছের ক্ষেত্রে চিংড়িটা হলো, এটা হলো আপনার জু প্ল্যান্টন খায়। এরা কার্নিভোরাস, মানে আমিষ সমৃদ্ধ খাবার খায়, ফলে এরা জু প্ল্যান্টন নর্মালি খেয়ে বড় হয় এবং এদের খাবারে আমিষের পার্সেন্টেজটা বেশি লাগে। আপনার হলো যত মাছের আপনি নাম জানেন, যাদের খাবারে সবচেয়ে বেশি আমিষ লাগে সেটা হলো চিংড়ি। চিংড়িতে আপনার নেয়ার অ্যাবাউট 40%-এর কাছাকাছি, নার্সারি অবস্থায় 40%-এর কাছাকাছি আপনার আমিষ থাকতে হবে, আর নর্মাল কালচার অবস্থায় 30-32 থাকতে হবে। তাহলে আপনি ভালো গ্রোথ পাবেন। এই জন্য এর প্রাকৃতিক খাবার হিসেবে আপনার জু প্ল্যান্টনটা বেশি লাগে। এই জন্য চিংড়িটা ছাড়ার আগে, সেটা আমি পিএল ছাড়ি অথবা জুভেনাইল ছাড়ি, যে অবস্থায় ছাড়ি না কেন, আমাকে জু প্ল্যান্টন তৈরি করতে হবে। এখন জু প্ল্যান্টন তৈরি করার এখনকার যে মেথড, যে আমরা নানান রকম জুস তৈরি করি, যেমন আপনার হলো যে মিহি কুড়া, পার বিঘাতে 33 শতকে আপনার 5 থেকে 6 কেজি মিহি কুড়া, 5 থেকে 6 কেজি আপনার মোলাসেস, চিটাগুড় যেটা বলে, আর হলো 150 গ্রাম হলো আপনার ইস্ট দিয়ে আপনি একটা ড্রামের ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভালো করে মিশাইয়া আপনি রেখে দেন। সারা রাত রেখে দিলেন,
সকালবেলা এটা সারা পুকুরে ছিটাই দিলেন। এই জুসটা এখন খুব পপুলার এবং এই জুসটা ছিটাই দিলে আপনার জু প্ল্যাঙ্কটন তৈরি হয়। অর্থাৎ আপনি পিএল ছাড়ার আগে অথবা জুবেল ছাড়বেন, এর 4-5 দিন আগে আপনাকে এই জুসটা দিয়ে দিতে হবে। চুন দেওয়ার পরে 1-2 দিন পরে আপনাকে এই জুসটা দিয়ে দিতে হবে, দিলে ন্যাচারাল জু প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যাবে। এবার আপনি পিএল ছাড়লেও সার্ভাইভাল রেট ভালো পাবেন, আপনি জুভেনাইল ছাড়লেও তার গ্রোথ রেট ভালো পাবেন। এই জুসটা এখানে স্পেশাল, যে অন্য মাছের থেকে এটা আমরা একটু মানে রুই জাতীয় মাছের ক্ষেত্রে আমরা এত মনোযোগী না, কিন্তু চিংড়ি মাছ চাষ করলে আপনাকে মাঝে মধ্যে এই জুস দিতে হবে। তাহলে পন্ড প্রিপারেশনের সেজে জুস দিতে হবে। জুস দেওয়ার 3-4 দিন পরে যে আপনাকে এবার বাচ্চা ছাড়তে হবে। 2026 সালের এসএ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসএ তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসএ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসএ তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। এখন এখানে আমরা অন্য মাছের বাচ্চা ছাড়ার ক্ষেত্রে যেমন কীটনাশকের ডোজ দিতে বলি, চিংড়ি মাছ যেহেতু নিজেই একটা পোকা, এটা আর্থ্রোপোডা গ্রুপের, এটা পোকা গ্রুপের। আমাদের বাসায় যে ককরোচ থাকে অর্থাৎ যে তেলাপিয়া থাকে, সে সমগোত্রীয় পোকা ধরনের, সেই জন্য এখানে কোনো প্রকার কীটনাশক এই চিংড়ির পুকুরের আশপাশে নেওয়া যাবে না। এটা একটা সতর্কতা, যে আমরা রুই জাতীয় মাছ বা বিভিন্ন মাছ চাষ করতে যে আমরা অহরহ কীটনাশক ব্যবহার করি, কিন্তু চিংড়ি কীটনাশকের প্রতি খুবই সেন্সিটিভ, যেহেতু এটা নিজে পোকা। এই জন্যই এখানে কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না, কোনো রকম কীটনাশকের পাত্রও ধোয়া যাবে না, এত সেন্সিটিভ এই চিংড়ি মাছ। এই জন্য এখানে কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না। আপনি জাস্ট জুসটা দিলেন, দিয়ে এবার আপনি যেখানে মাছ যেখান থেকে জুভেনাইল নিয়ে আসলেন জুভেনাইল দিতে হবে, অথবা পিএল নিয়ে আসলে পিএল ছেড়ে দিতে হবে। এখানে অ্যাডিশনালি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই চিংড়ি মাছটা সাধারণত অবলম্বনের উপর বসে থাকে। এটা সাধারণত চুপচাপ বসে থাকে, কোনো একটা ডালপালার উপর বসে থাকে। এবং আপনি দেখেন ন্যাচারালি যখন আপনি গুড়া চিংড়ি ধরেন, তখন কচুরি পানা লতা পাতার ভিতরে খেয়াল দিতে হয়, অর্থাৎ লতা পাতার শিকড়ের উপর বসে থাকে। এই জন্যই চিংড়ি মাছ চাষ করলে আপনাকে শেল্টার দিতে হয়, আশ্রয় দিতে হয়। তো এই আশ্রয়টা এখনকার যুগে আপনার যে প্লাস্টিকের যে পাইপ থাকে, পিভিসি পাইপ, এই 1 মিটার সাইজের পাইপ পুকুরের তলায় দিয়ে দিলে এটা বেটার হয়। এটা পচে না, এটা কোনো গ্যাস সৃষ্টি করে না, কিচ্ছু না। কিন্তু ট্রেডিশনালি আমাদের গ্রাম বাংলায় যেটা প্রচলন বেশি, সেটা হলো নারকেলের পাতা। এটা পাতা শেল্টার হিসেবে দেওয়া হয়, তাল পাতা দেওয়া হয়, অনেক জায়গায় খেজুরের পাতা দেওয়া হয়, এই পাতা দেওয়া হয়। পাশাপাশি কুঞ্চি আছে, বাঁশের কুঞ্চি, সেটা আটি বেঁধে দেওয়া হয়। কিন্তু এই জৈব এগুলো যেহেতু প্লান্ট উৎস, এগুলো কিছুদিন পানিতে থাকলে পচে যায়, এই জন্য মাঝে মধ্যে এটা উঠাই ফেলে দিতে হয়, সরাই ফেলতে হয়, এদের পানি পরিবেশ নষ্ট করে। সবচেয়ে বেটার হয় যদি পিভিসি পাইপ, আপনার 6 ইঞ্চি পাইপ বা 5 ইঞ্চি পাইপ যদি 1 মিটারের খণ্ড করে পানিতে দেওয়া যায়। এই শেল্টারটা দিতে হয় এখানে বাড়তি, কারণ ওরা এই চিংড়ি মাছ অমাবস্যা পূর্ণিমার সময় এরা খোলস পাল্টায়। আমাদের বাড়িতে যে তেলাপোকা থাকে, ও দেখবেন খোলস পাল্টায়, এবং খোলস যখন পাল্টায় সে লুকায় থাকে, সাধারণত সে আলোতে আসে না। চিংড়িও সেরকম, যখন সে খোলসটা পাল্টায় সে দুর্বল থাকে, ফলে তার গা নরম হয়ে যায়, যে কোনো শিকারী তাকে ধরে ফেলতে পারে, ইভেন অন্য বড় চিংড়িও তাকে ধরে। এই জন্য সে লুকায় থাকতে পছন্দ করে। এই জন্য ওই পাইপ দিলে পাইপের ভিতরে লুকায় থাকে, শেল্টার দিলে শেল্টারের ভিতরে লুকায় থাকে, অন্য প্রিডেটর ফিশ তাকে ধরতে পারে না। এই যে আপনি যে শুরুতে বলছিলাম বা আমি বলছিলাম যে 60% পাওয়া যায়, এই একজন আরেকজনের এই খেয়ে ফেলা বা এই খোলস পাল্টানোর সময় যে নরম হয়ে যায়, এরা একজন আরেকজনকে খেয়ে ফেলে। এই চিংড়ির এই বৈশিষ্ট্য আছে, যার জন্য আপনার সার্ভাইভাল রেটটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি ব্যবস্থাপনা ভালো করা যায়, শেল্টার টেল্টার ভালো দেওয়া যায়, তাহলে কিন্তু 80% পর্যন্ত পাওয়া যায় বাচ্চাটা। তো এটা হলো চিংড়ি মাছের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে আমরা আপনার শেল্টার দিতে হবে। এছাড়া এখন আরো অন্যভাবে শেল্টার দেওয়া হয়, যে আপনার বড় ফাঁসের যে নেট, এই নেট ঝুলিয়ে দেয় পানির ভিতরে, আড়াআড়ি করে নেট ঝুলিয়ে দেয়, এই নেটের উপরে এসেও তারা বসে থাকে। এরকম করা হয়, এখন আমরা অনেক পুকুরে এরকমও করি। তো এইটা হলো চিংড়ি মাছের ক্ষেত্রে এই এখন আপনি ডেনসিটি কত দিবেন, মানে কতগুলা ছাড়া যায়, সেটা হচ্ছে যে আমি শুরুতে বলছিলাম যে আমরা পার ডেসিমেলে আমরা যদি 100 দিতে পারি, 200 দিতে পারি। 100 দিলে এটা ডেনসিটি কম হয়, এটা গ্রোথ রেট ভালো হয়, তাড়াতাড়ি বাড়ে। কিন্তু বাণিজ্যিকভাবে আমরা এখন একরে 20,000 দিলে প্রোডাকশনটা বেশি হচ্ছে, এবং একরে 20,000 দিলে আপনাকে একটা অ্যারেটর দিতে হবে, প্যাডেল হুইল অ্যারেটর বা আপনার যে কুল অ্যারেটর বা আপনার ওয়েব, যে কোনো একটা অ্যারেটর আপনাকে একটা অ্যারেটর দিতে হবে 20,000 দিলে। আর যদি একরে 10,000 দেওয়া হয়, শতকে 100 করে দেওয়া হয়, তাহলে হলো অ্যারেশন লাগবে না। 20,000 দিবেন। পাশাপাশি হচ্ছে যে এর সাথে আমরা কিছু সাদা মাছ দিই। 2টা কারণে সাদা মাছ দেওয়া হয়। একটা হচ্ছে যে এটা একটা সাথী ফসল হলো, আরটা হচ্ছে যে এই যে চিংড়ি মাছকে যে খাবারটা দেওয়া হয়, যে উচ্ছিষ্ট যেটা থাকে সেটা যেন খেয়ে ফেলে, এবং মাছ নর্মালি সাদা মাছগুলো তলদেশ লাড়া দেয়, যাতে পুকুরের তলদেশে লাড়া পড়বে,
তার লাড়াপড়ার কারণে গ্যাসটা উঠে যাবে, এই জন্য আপনার কিছু সাদা মাছ দিতে হয়। তাছাড়া আপনি মাছ চাষ করলে পুকুরে একটু আগাছা হয়, যদি আপনার অ্যাকোয়াটিক ভেজিটেশন যেটা হয় এটাকে যদি না খেয়ে নেওয়ার মতো কিছু থাকে তাহলে শুধু চিংড়ি দিলে ওই আগাছা হওয়ার একটা চান্স থাকে। এই জন্যে যদি আপনার রুই জাতীয় মাছ কিছু দেওয়া থাকে তাহলে এই আগাছাটা হয় না। তো সেই হিসেবে আমরা একরে যদি 20,000 দেওয়া হয় তার সাথে আমরা 100 রুই মাছ এবং হলো 50টা কাতল মাছ আর 20টা গ্রাস কাপ, এই হলো কম্পোজিশন, যে 100 রুই, 50টা হলো আপনার কাতল আর হলো 20টা হলো আপনার গ্রাস কাপ, এটা দেওয়া হয়, সাথে 10টা সিলভার কাপ। এই হলো মোটামুটি প্রতি একরে। আর যদি আপনি 100টা করে দেন, মানে একরে যদি 100 ওই 10,000 আপনি গলদা দেন, মানে শতকে 100 করে, তাহলে সেখানে আপনি 250 থেকে 300 রুই মাছ দিতে পারবেন। 100 কাতল মাছ দেওয়া যাবে, 50টা আপনি গ্রাস কাপ দিলেন আর হলো 20-30টা আপনি সিলভার কাপ দিয়ে দিলেন। এই সিলভার কাপ অল্প পরিসরে থাকতে হবে, কারণ আমরা সবাই জানি যে সিলভার কাপ অতিরিক্ত ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে কন্ট্রোল করে, এই জন্য কিছু সিলভার রাখতে হবে। এখানে রুইটা আমরা দিব, চেষ্টা করব যদি 1 একর পুকুর হয় তাহলে আমরা 500-600 গ্রাম মাছ দেওয়ার চেষ্টা করব, যাতে হলো আমরা 2.5 কেজি 3 কেজি পাই। কারণ 7-8 মাসে আমরা দেখেছি যদি 700 গ্রাম 500 গ্রাম 700 গ্রাম মাছ দেওয়া হয় তাহলে মোটামুটি রুইটা 2.5 কেজি হয়ে যায় এই 6-7 মাসে। আচ্ছা, আর যদি 100 গ্রাম 200 গ্রাম দেওয়া হয় তাহলে 1000-1200 গ্রাম হয়। তো বড় মাছের দাম বেশি, সেই হিসেবে আমরা বলবো যে পারলে 500 থেকে 700 গ্রাম দিতে, আর যদি না পারা যায় তাহলে 100 থেকে 200 গ্রামের মাছ দেওয়ার জন্য চিংড়ি মাছের সাথে। এটা হলো আপনার মাছ কি পরিমাণ দিবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি খাবার হিসেবে কি দিবেন বা কি খাবার। স্যার আমি আপনাকে ইন্টারাপ্ট করবো, সেখানে এই যে আপনি বলতেছিলেন যে মজুদ ঘনত্বের কথা, যখন পিএল অবস্থায় থাকবে, আমি কি পিএল অবস্থায় কি একরে 20,000 দিব নাকি বাড়াই দিব? না, এটা বাড়াই দিতে হবে, একটু বাড়াই দিতে হবে। আপনি ধরেন 38% মাছ বাড়িয়ে দিন। আচ্ছা, এটাকে আমাকে আলাদা। তবে এটা আপনাকে ধন্যবাদ যে আপনি ভালো একটা জিনিস রেজ করছেন, যে সাধারণত আমরা কিন্তু অনেক সময় আমরা ডাইরেক্ট পিএল দিয়ে দিই। আচ্ছা, তো পিএল দিয়ে দিলে টোটালি 7 মাস লাগবে, কিন্তু আপনি জুভেনাইল দিয়ে দিলে আপনার 5-6 মাসে ক্রপটা বাজারে চলে যাবে। এটাকে আমি পিএলটাকে নিয়ে আমি নার্সারি করতে পারবো? হ্যাঁ, পিএল নিয়ে আপনি ছোট পুকুরে নার্সিং করে, এটা জাস্ট হলো 40 থেকে 50 দিন চাষ করতে হয়। 40 থেকে 50 দিন করলে কেড়ে আঙুলের মতো এরকম হয়ে যায়, 1 গ্রাম 2 গ্রাম হয়ে যায়, এটাকে জুভেনাইল বলে। এই 1 গ্রাম 2 গ্রাম মাছটাকে আপনি সরাসরি বড় পুকুরে ছেড়ে দেওয়া যায়। আবার ডাইরেক্ট আপনি পিএল দিয়েও, ধরেন আপনি পন্ড প্রিপারেশন করে সাদা মাছ দেওয়ার আগে আপনি পিএলটা ছেড়ে দিলেন, তো পিএলটা ছেড়ে দিলে জাস্ট পিএল এর যে স্পেশাল খাবার আছে সেই খাবারটা দিতে হবে। 30-40 দিন পরে যে এবার আপনি সাদা মাছ ছেড়ে দিবেন, তার আগে সাদা মাছ ছাড়া যাবে না। তো পিএল ছাড়লে ওটা মোটামুটি 70% আপনার হারভেস্টে বড় মাছ পাওয়া যায়, অসুবিধা হয় না। স্যার আমি আপনাকে আরো 2টা প্রশ্ন করবো এখানে। আপনি বলতেছিলেন যে পুকুর প্রস্তুতির সময় আপনি বলছেন যে জুস তৈরি করে দেওয়ার কথা। এখন আমি যদি জুস তৈরি করে না করে আমি যদি এখানে সাদা মাছ বা বাংলা মাছ চাষিরা যেভাবে করে যে সার দিয়ে পুকুর প্রস্তুত করা, আমি কি কোনো সার দিয়ে পুকুর প্রস্তুত করতে পারবো? ধন্যবাদ, আপনি সঠিক কথা বলেছেন, মানে খুব ভালো প্রশ্ন রেজ করছেন। যে হলো চিংড়ি মাছের ক্ষেত্রে এই সারের ব্যাপারটা কি, চিংড়ি মাছের ক্ষেত্রে সারের ব্যাপারটা খুব কেয়ারফুল, মানে খুবই সাবধান। আচ্ছা, ইন জেনারেলি চিংড়ি এলাকায় কিন্তু সার ব্যবহার খুবই কম করে, বেশিরভাগ চাষি করে না, আর যারা করে তারা খুবই কম পরিমাণ চাষিতে করে এবং এটা ডোজ দিতে হবে কম। যেমন নর্মালি আমরা অন্যান্য মাছ চাষের ক্ষেত্রে পানি গ্রিন করার জন্য আমরা ইউরিয়া টিএসপি জেনারেলি 200 গ্রাম করে সুপারিশ করি, যে 200 গ্রাম পার ডেসিমেল টিএসপি, 200 গ্রাম আপনার হলো ইউরিয়া। তো এখন চিংড়ির ক্ষেত্রে আপনাকে 50 গ্রাম টিএসপি 50 গ্রাম ইউরিয়া, যদি আপনি সার দিতে চান, ন্যাচারাল খাবার বানাতে চান, তাহলে 50 গ্রাম ইউরিয়া 50 গ্রাম টিএসপি দিতে হবে, এই মানে কম। এখন প্রশ্ন হলো কেন এখানে কম? তো শুরুতে আমরা আলোচনায় বলেছি যে অক্সিজেনের প্রতি একটা বেশ আছে, মানে সেন্সিটিভিটি আছে। তো এই জন্য চিংড়ি মাছ চাষে এই যেহেতু সার দিলে আপনি কি পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে এটা আনবাউন্ড, মানে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য এখানে আমরা সার দেওয়াটা ওইভাবে দেই না। দিলে কি হবে যে প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে গেল। তো প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে গেলে এরা একদিকে যেমন অক্সিজেন তৈরি করে, আর একদিকে এরা নিজেরা কিন্তু অক্সিজেন ব্যবহার করে। এই জন্য একটা ভয় থাকে যে আপনার চিংড়ির পোনাতে অক্সিজেন শর্ট ফেলে দেয় কিনা। যেহেতু অন্য মাছের ক্ষেত্রে আপনি গ্রিন হইলেও মাছের সিগন্যাল দেয়, আপনি পানি দিতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন, মাছ বাঁচাতে পারবেন, কিন্তু চিংড়ি মাছের সিগন্যাল দেওয়ার আগে সে মারা যায়। এই জন্য যেহেতু ক্ষতি হয়ে যাওয়ার ভয় আছে, এই জন্য আমরা চাষিরা, চিংড়ি চাষিরা বা আমরাও চাষিদেরকে বলি যে আপনি যদি সার দিতে চান তাহলে 50 গ্রাম হারে আপনি ইউরিয়া টিএসপি দেবেন। সেটা পন্ড প্রিপারেশনের সময়ও তাই, চাষ চলাকালীনও তাই, এই একই। যদি দিতে চান তাহলে 50 গ্রাম হারে। তবে এখন বেশি পপুলার হলো এই জুস তৈরি করে দাও,
জুসটা হলো বেশ পপুলার। আচ্ছা স্যার, আমি যদি এখানে যদি ইস্ট তো এক ধরনের ছত্রাক, আমি ছত্রাক না দিয়ে যদি এরকম কোনো প্রোবায়োটিক দিই বা কোনো বাইরে থেকে কোনো প্রোবায়োটিক বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া এই ধরনের যদি প্রোবায়োটিক ব্যবহার। প্রোবায়োটিক্স এর প্রশ্ন যেহেতু আসলো, চিংড়ি মাছ চাষ যদি যখন আপনি করবেন, মানে চিংড়ি মাছ আমরা যখন চাষ করব, তখন যে রেগুলার যে পরিচর্যাগুলো করতে হয়, যত্ন করতে হয়, তার ভিতরে প্রতি মাসে প্রোবায়োটিক্স দিতে হয়। প্রতি মাসে দিতে হয়। প্রতি মাসে এটা আপনাকে চিংড়ি মাছ নিরাপদ রাখার জন্য, তার চাষ ব্যবস্থাকে নিরাপদ রাখার জন্য আপনাকে প্রোবায়োটিক্স দিতেই হবে। আচ্ছা। এবং ভালো মানের প্রোবায়োটিক্স দিতে হয়। কারণ হচ্ছে, আবারও বলি যে এটা যেহেতু অ্যামোনিয়া এবং গ্যাসের প্রতি, অক্সিজেনের প্রতি খুব সেন্সিটিভ, যার জন্য যে কোনো ভাবে হোক আপনাকে তলদেশ ক্লিন রাখার চেষ্টা করতে হবে। এই ক্লিন না করতে, জৈব পদার্থটাকে শোষণ করার জন্য, জৈব পদার্থটাকে নিউট্রালাইজ করার জন্য আপনাকে প্রতি মাসে প্রোবায়োটিক্স ডোজ দিতেই হবে। এই জন্য প্রোবায়োটিক্সের ব্যবহার চিংড়ি চাষে যথেষ্ট ব্যবহার আছে এবং ভালো প্রোবায়োটিক্স ব্যবহার করা লাগে যাতে আমার চিংড়ি যেন নিরাপদ থাকে। স্যার, আপনি অলরেডি খাবার নিয়ে কথা তুলতে গেছিলেন যে খাদ্য কিভাবে দিতে হবে, এই কথা আসতেছিল, তো এর ভিতরে আমি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম। আমি জানতে চাইবো এখন যে আমি যেদিন পিএল সংগ্রহ করলাম বা জুভেনাইল সংগ্রহ করলাম, সেদিন থেকে মাছ বিক্রি করার আগ পর্যন্ত আমার সময় লাগতেছে মোটামুটি 5 মাস থেকে 7 মাস। মানে জুভেনাইল সংগ্রহ করলে 4 থেকে 5 মাস, আর পিএল সংগ্রহ করলে 7 মাসের আশপাশে। তো এই ক্ষেত্রে খাবারের ব্যবস্থাপনা কেমন হবে, কত % প্রোটিনের খাবার দিতে হবে, কিভাবে দিব, এই বিষয় সম্পর্কে। ধন্যবাদ। মাছ চাষের ক্ষেত্রে খাবার খুব ইম্পর্টেন্ট ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং চিংড়ি মাছের ক্ষেত্রে খাবার আরো গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ন্যাচারালি চিংড়ি মাছ কোমল উদ্ভিদ খায়, আপনার গলদা চিংড়িতে কোমল উদ্ভিদ ছিঁড়ে ছিঁড়ে খায়, যেটা কোমল ঘাস হয় ন্যাচারালি, এটা খায়। কিন্তু যখন আপনি যখন এইভাবে কমার্শিয়ালি চাষ করবেন, তখন তাকে আপনাকে খুব ভালো মানের খাবার দিতে হবে, এবং এই ক্ষেত্রে ডুবন্ত খাবার। এরা একটা হচ্ছে যে আমি বলেছি যে এরা হলো আপনার হলো স্টোমাক ছোট, একের সাথে পরিমাণে কম খাবার খেতে পারে, এবং আমরা সবাই জানি যে চিংড়ি ধরে ধরে খায়। চিংড়ি কিন্তু যেমন রুই মাছ, মৃগেল মাছ যেমন কামড়াই খায়, রুই মাছের কামড়াই খায়, চিংড়ি মাছের খাওয়ার পদ্ধতি হলো ও ঠ্যাং দিয়ে খাবারটাকে ধরে তারপর মুখে দেয়। এই জন্য এটা পার্টিকেল হতে হবে। অর্থাৎ এখানে আপনি যেমন আমরা বীজজাতীয় মাছ চাষের ক্ষেত্রে আমরা বিভিন্ন খাবার গুলায় দেই, যে খৈল গুলায় দিলাম বা পাউডার খাবার গুলিয়ে দিলাম। চিংড়ি মাছের ক্ষেত্রে যে কোনো ভাবে এটা পার্টিকেল দিতে হবে, পার্টিকেল ধরে ধরে দানাদার ধরে খেতে পারে। এই জন্যই যখন পিএল ছাড়া হয়, পিএল ছাড়ার পরে প্রথম যেটা খাবার দেওয়া হয় সেটা যদিও পাউডার, কিন্তু সেটা হচ্ছে জাস্ট মাছের গুঁড়া, একেবারে মাছের গুঁড়া, যে খাবারটা তৈরি করে 120 টাকা 25 টাকা দাম, এবং সেটা 55% প্রোটিন থাকে, এবং সেই খাবারটা দেওয়া হয়। সেটা প্রাথমিক 7 দিন 8 দিন এই খাবারটা চলে। এটাও কিন্তু ওই দানাদার অবস্থায় সে ধরে ধরে খায়, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনার 7-8 দিন পরে থেকে একেবারেই ছোট দানার, অর্থাৎ 0.4 mm এর খাবার পাওয়া যায়, এটা চিংড়ির জন্য পাওয়া যায়, হাই প্রোটিনের, সেই খাবারটা আপনাকে দিতে হয়। এবং ছোটবেলায় 6 বার খাবার দিতে হয়, 6 বার টাইম ভাগ করে নিয়ে, বিশেষ করে আপনার দিনের বেলা কম, রাতের বেলা বেশি দিতে হয়। সন্ধ্যে, তারপর আর 10টা, ভোর রাতে, তারপর ভোরবেলা, এইভাবে আপনার খাবারের রুটিনটা রাতে অন্ধকার ফেলতে হয়। কারণ চিংড়ি মাছ এটা অন্ধকারে খায়, মানে এরাও নিশাচর, এদের বৈশিষ্ট্য পাবদা মাছের মতো নিশাচর, এরা রাতে খায়। এই জন্য অন্ধকার টাইমে দিতে হয়, দিনের বেলা কম দিতে হয়। তো ওই যে বললাম যে শেল্টার তো দিতে হয়, ওই শেল্টারের কাছাকাছি খাবার দিতে হয়। আর হলো কিনার দিয়ে খাবার দিতে হয়, মানে এটা যখন সন্ধ্যের সময় এরা কিনারে চলে আসে একদম। এই জন্য যে পুকুরে যে স্লোপ, ঢাল, এই যে ঢাল থাকে, রাতের বেলা খাবারগুলো একেবারে 1 মিটারের ঢালে দিতে হয় চারিদিক দিয়ে। এটাকে আমি এই করে দেবো, ট্রে টাইপের করে না, এটা জাস্ট মাটিতে, যেহেতু ডুবন্ত খাবার, এটা মাটিতে দিতে হয়, এবার ঢালের উপরে দিতে হয়, তলায় না। কিন্তু দিনের বেলা যদি খাবার দেওয়া হয়, যে বেলা, সেটা আপনার গভীরে দিতে হয়, কারণ দিনে ও আলোর মধ্যে আসে না, ও অন্ধকার জায়গায় খায়। আর দিনের বেলা কম দিতে হয়, যেন টোটালি আপনি যে দিনে হয়তো 2 কেজি খাবার ব্যবহার করতেছেন, তার 1.5 কেজি দিতে হবে অন্ধকারে, 1/2 কেজি আপনি দিনের বেলা দিবেন। মানে মোট কথা রাতের বেলায় ওর খাবারটা কমফোর্ট ফিল করে, বেশি খায়, তো ও স্লোপে দিতে হবে খাবারটা। এখন আপনি এর পাশাপাশি আপনাকে খাবার কি পরিমাণ খাচ্ছে সেইটা দেখার জন্য ট্রে সেট করতে হয়। এটা চিংড়ি এলাকায় সবাই ট্রে সেট করে গোল আকারে বানায়, 4 কোণা 1 মিটার বা 1 মিটার, মানে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার ওটার ভিতরে দিতে হয়। ধরেন আপনি যে টোটাল যে খাবার দিচ্ছেন তার 25 ভাগের 1 ভাগ খাবার আপনি ওই ট্রের ভিতর দিলেন, দিয়ে ট্রেটা রেখে দিতে হয়, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ট্রেটা উঠাই দেখতে হয় যে খাবারটা খাচ্ছে কিনা। এটার মেজারমেন্ট মাঝে মধ্যে, এটা প্রতিদিন করা হয় না, এটা মাঝে মধ্যে টেস্ট করা হয় যে আমি যে খাবারটা দিলাম সে খাবারটা সে খাচ্ছে কিনা, এটা দেখার জন্য এইভাবে দেখতে হয়। তো তাহলে খাবারের বৈশিষ্ট্য হলো যে দানাদার হতে হবে, এবং দানাটা ওয়াটার স্টেবল হতে হবে, পানিতে বেশি সময় থাকতে হবে। আচ্ছা, এই জন্য চিংড়ি খাবারের কারখানা কিন্তু ভিন্ন। এটা কিন্তু রুই মাছের খাবার তৈরি, পাঙাশের খাবার তৈরি ওই মিল না।
এই মিলটা একটু আলাদা এবং ফর্মুলেশন আলাদা, যাতে খাবারটা 1-1.5 ঘন্টা যাতে পানিতে দানাদার অবস্থায় থাকে। কারণ যদি পানিতে ভিজে গলে যায় তাহলে ওর খাবারের নাগালে বাইরে চলে যায়, অপচয় হয়ে যাবে। এই জন্য আপনার চিংড়ির খাবারটা হলো যে 1-1.5 ঘন্টা পানিতে ওই অবিকল থাকতে হবে, দানাদার অবস্থায় ডুবে থাকবে কিন্তু দানাদার থাকতে হবে, দানাদার থাকতে হবে। এটা হলো ওর পিকুলারিটি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি এই যে খাবারটা দিলাম আমরা, সবসময় মনে রাখতে হবে যে এরা হলো বেশি খাবার দেওয়া যায় না। এখন আমি শুরুতে বলছিলাম যে আমাদের প্লেনল্যান্ডে মাছ চাষে এটা একটু অনগ্রসর। এটা অনগ্রসরের কারণ এই জায়গায় একটা পয়েন্ট আছে যে আপনার হলো আমরা সাধারণত যে রুই মাছ চাষ করি বা পাঙাশ চাষ করি, তেলাপিয়া চাষ করি, আমরা নিজেরা হোক আর আমাদের কর্মচারী হোক, আমরা কিন্তু সাধারণত পুকুরে বেশি পরিমাণ খাবার দেওয়া অভ্যেস। মানে আমি যখন 1 বিঘাতে রুই মাছ চাষ করতেছি তখন যে খাবার দিতে হয়, 1 বিঘাতে যখন চিংড়ি মাছ চাষ করতেছেন তার 3 ভাগের 1 ভাগ খাবার লাগে, মানে কম লাগে, পরিমাণে কম লাগে খাবারটা। কিন্তু ওই যে আমরা মাইন্ড সেট আপ আছে যে আমি তো যে খাবার দিয়ে অভ্যাস, আমাদের কর্মচারীরা মনে করে, জেনারেলি মনে করে যে খাবার যত বেশি দেওয়া হবে মাছ তত বেশি খাবে, মাছ তাড়াতাড়ি বড় হবে। এখন ওর সাইকোলজিতে ওই রুই জাতীয় মাছ, পাঙাশ চাষ, তেলাপিয়া চাষের মাইন্ড সেট আপ থাকে। ফলে বেশিরভাগ সময় আমার অভিজ্ঞতা হলো যে আমরা প্লেনল্যান্ডে মানে স্বাদুপানি এলাকায় ফেল করি কেন, সেটা হচ্ছে এই খাবার বেশি দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। কিন্তু চিংড়ি মাছের একটাই সতর্কতা, সেটা হলো খাবারের এমন পরিমাণ দিতে হবে যেন সবগুলো ব্যবহার হয়, এই পরিমাণে কম লাগে এখানে খাবারটা, এইটা একটু মাথায় রাখবেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আচ্ছা স্যার, আমরা খাবারটা তাহলে যখন আমরা খাবারটা দিব সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে বলতেছি 6 বেলা দিব। হ্যাঁ, যখন আস্তে আস্তে এটা যখন জুভেনাইল পর্যায়ে চলে গেল তখন 4 বারে নেবে। 4 বার না, ইন জেনারেলি যখন কালচার পিরিয়ড বলে যেটা আমরা, তখন 3 বার দিতে হবে। আচ্ছা, 3 বার দিতে হবে, তাও এটা আপনাকে অন্ধকারে ফেলতে হবে। আচ্ছা, এরকম ভোর রাতে একবার, সন্ধ্যা 7টার সময় একবার, রাত 10:30টার সময় একবার। আচ্ছা, এই ক্ষেত্রে পার্সেন্টেজ কেমন হবে? খাবার পার্সেন্টেজ হচ্ছে আস্তে আস্তে বাড়বে, অন্য রুই মাছের মতোই পার্সেন্টেজটা এরকমই, যে একেবারে বেবি অবস্থায় এটা 15% দিতে হয়, তারপর যখন আস্তে আস্তে এটা একটু বড় হয় তখন 10%, আর যখন 2-3 গ্রাম হয়ে গেল, মানে 2-3 গ্রাম যখন জুভেনাইল হয়ে গেছে তখন 5% থেকে আস্তে আস্তে কমাতে হয়। আচ্ছা, 5% দিয়ে আস্তে আস্তে 4%, তারপর 3%, যখন আপনার 20 গ্রাম হয়ে যায় তখন হলো আপনার 2% চলে যেতে। আচ্ছা, 2%। তবে এটার পাশাপাশি ওই যে জুসের যে কথাটা বললাম, ওটা পানির কালার দেখে দেখে ব্রাউনিশ কালার, মানে হালকা ব্রাউনিশ কালার থাকবে। 15 দিন 20 দিন পর পর আপনাকে ওই জুসের ওইটা চালু রাখতে হবে। আচ্ছা, এটা চালু রাখতেই হবে। মানে জুপ্লান্টনটা রেডি, জুপ্লান্টনটা যদি অ্যাভেলেবল থাকে, যে জুপ্লান্টন যখন আপনি ন্যাচারাল মাছ যখন ন্যাচারাল খাবার খায় তখন একটা জিনিস হয় কি, যে তার পুষ্টির ব্যালেন্স হয়, তার যত রকম পুষ্টি দরকার ও ন্যাচারাল খাবারে সবগুলো থাকে, ফলে তার কোনো রকম অসুখ বিসুখ হওয়ার কোনো চান্স থাকে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে অমাবস্যা পূর্ণিমার সময় এটা একটা বিষয় আছে চিংড়ির ক্ষেত্রে, যে অমাবস্যা পূর্ণিমা হলে এরা কিনারে চলে আসে এবং হলো তখন খোলস পাল্টায়। এই জন্য অমাবস্যার ঠিক আগে 3-4 দিন আগে ওই ক্যালসিয়াম, মানে অর্থাৎ হলো মিনারেলসের একটা ডোজ দিতে হয়। যেহেতু ও খোলস পাল্টায় প্রতিনিয়ত, ফলে ওর ক্যালসিয়ামের ঘাটতি হয়, ওর ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়। এই জন্যে যখন অমাবস্যা হচ্ছে, এই অমাবস্যার 3 দিন আগে আপনাকে খাবারের সাথে মিশাই দেওয়া যায়। এক ধরনের মিনারেলস আছে, আরেক ধরনের মিনারেলস আছে যেগুলো পানিতে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট, যেটা ডোলোসুন, চিংড়ি ক্ষেত্রে ডোলোসুনটা ব্যবহার করতে হয়। যেহেতু এরা প্রতিনিয়ত খোলস পাল্টায়, সেহেতু এদের ক্যালসিয়ামের ঘাটতি পড়লে খোলস আর পাল্টায় না, গ্রোথটা স্টান্ট হয়ে যায়। এই জন্য অমাবস্যা পূর্ণিমা খেয়াল করতে হয়, খেয়াল করে ওই খাবারের সাথে আপনাকে ওই সাপ্লিমেন্ট মিনারেলস মিশাই দিতে হয়। এই কাজটা শুধু চিংড়ির ক্ষেত্রে অন্য মাছের থেকে একটু আলাদা। আচ্ছা, তার মানে চিংড়ির যখন গ্রোথ বাড়বে, গ্রোথ বাড়ার সময় সে হলো খোলস পাল্টাবে। এই খোলস পাল্টানোর সময় ওকে আমাকে আগে থেকে ব্যবস্থা, মানে তার খাবারের সাথে ইয়ে দিতে হবে, এবং ওই যে ডোলোসুন দিতে হবে প্রতি মাসে একবার করে। আচ্ছা, যাতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ঘাটতি কোনোভাবে যেন ঘাটতি না। আচ্ছা, তাহলে এই যে আমরা অলরেডি কিন্তু বুঝতে পারছি যে কিভাবে খাবার দিব, হ্যাঁ, বা খাবার খাচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, ট্রে দিয়ে বোঝা যাচ্ছে। এখন স্যার, মাছের যে সঠিক গ্রোথ আসতেছে কিনা, একটা প্রপার যে গ্রোথ আসতেছে কিনা সেটা চেক করবো কিভাবে? এটা 15 দিন পর পর আপনার স্যাম্পলিং করতে হবে। 15 দিন পর পর, যেমন আমরা যে 20,000 করে দিই, আমরা 15 দিন পর পর এটা ধরে আমরা এভারেজ অল্প মাছ ধরে 20, 25, 30টা মাছ ধরে আমরা দেখি, জাস্ট একবার কনিজাল মালে যে কটা আসে ওই কটা দেখে আমরা ওজন করি। এবং যদি মানে যখন যদি দেখা যায় যে না গ্রোথ সবাই সমান, তখন বোঝা যায় যে এটা আমার সবচেয়ে ভালো অবস্থা। আর যদি দেখা যায় ছোট বড় হয়ে গেছে, খুব বেশি পার্থক্য হয়ে গেছে, তখন বোঝা যায় যে আমার ফিড ম্যানেজমেন্টে সঠিক হচ্ছে না। এই জন্য এটাকে বলা হয় যে গ্যাপ ফিডিং বলা হয়। একটা চিংড়ি মাছের ক্ষেত্রে একটা গ্যাপ ফিডিং শব্দ আছে।
যে আমরা যখন ধরেন খাবার দিলাম, আমি ধরেন ভোর 7টায় সন্ধ্যে 7টার সময় আমি খাবার, ধরেন এখন মাগরিবের সময় আমি 5টা 5:30টায় খাবার দিচ্ছি, তা নর্মালি আমি খাবার যেটা নিয়ে যাব ও 2 ভাগ আগে দেবো, 2 ভাগ দিয়ে দিলাম নর্মালি, দিয়ে আমি আধা ঘন্টা দাঁড়ায় থাকবো পুকুর পাড়ে, দাঁড়িয়ে থেকে এরপরে যে বাকি 1 ভাগ ছিল এইটা দিয়ে দিব। এই যে দ্বিতীয়বার দিলাম এটাকে বলা গ্যাপ ফিডিং, মানে এটাকে বলা আছে যারা খাবার পাচ্ছিল না, কম্পিটিশনে যারা আসতে পারে না, তারা এই সময় এসে এই খাবারটা খাবে। এই জন্য চিংড়ি মাছের ক্ষেত্রে যখনই দেখা যাবে ছোট বড় হয়ে গেছে তখনই এই গ্যাপ ফিডিংটা করতে হয়। এই জিনিসটা যে করবো, এটা তো অধিকাংশ কৃষক ভাই তো তাদের কাছে মনে হবে যে মানে ঝামেলা মনে হয় যে আধা ঘন্টা পরে আবার খাবার দেওয়া, এই ক্ষেত্রে মানে আপনারা কিভাবে ম্যানেজ করেন? এটা আমরা যেহেতু আমরা তো চিংড়ি নিয়েই আছি, সেই আমরা যেহেতু চিংড়ি নিয়েই আছি সেহেতু আমাদের কর্মীরা এগুলো খুব অভ্যস্ত। আচ্ছা, এটা এই যে ছোট বড় যেই হয়ে যায় স্যাম্পলিং এ, আর স্যাম্পলিং এ আপনার দেখেন আমরা যখন বললাম যে এটা গ্রোথটা যখন আপনি যখন কমার্শিয়াল চাষ করবেন অন্য মাছ চাষের সাথে, এটার হলো যে চিংড়ি তো এমনি আমাদের কাছে খুব মূল্যবান মাছ, এবং আপনার হলো যখন আপনি দেখতেছেন যে 15 গ্রাম 20 গ্রাম হয়ে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর যারা রেগুলার চাষ করে তারা তো বুঝতে পারে যে 1 মাস পরে কি সাইজ থাকবে, কিন্তু আপনি অন্যান্য মাছের ক্ষেত্রে যেমন আপনার গ্রোথ পারফরমেন্স ঠিক আছে কিনা যেভাবে ক্যালকুলেশন করে বুঝতে হয়, ওই যে 15 দিনের ফিট ক্যালকুলেশন করে, এখানেও কিন্তু ওজনটা ওইভাবে বাড়ে। এবং ভালো মানের খাবার দিলে যদি আপনি 32 আমিষ সমৃদ্ধ খাবার দেওয়া যায় 30-32%, তাহলে কিন্তু 1200 গ্রামে 1 কেজি মাছ বাড়ে। মানে প্রতি 1200 গ্রাম খাবার খাইলে 1 কেজি মাছ হয়, তাহলে তো এফসিআর কম। আচ্ছা, এই জন্য আপনি যদি দেখেন যে আমার স্যাম্পলিং রেকর্ড বলতেছে না আমার গ্রোথের সাথে আমার খাবারের ব্যবহার ঠিক আছে, তাহলে কিন্তু বুঝলেন যে আমার গ্রোথ সবই ঠিক আছে। ওইভাবে ক্যালকুলেশন করে দেখতে হয়। আর হলো আপনার গলদা চিংড়ির ক্ষেত্রে আপনার হলো নর্মালি যদি আমরা যেটা নদীর যেটা করি, যেহেতু সাইজ ভেরিয়েশন হয়ে যায়, সেহেতু এটাকে বুদ্ধিমানের কাজ হলো 4 মাস পরে যে আপনার বড় মাছটা বাছাই করে বিক্রি করে দেওয়া। আচ্ছা, এই যখন আপনি ধরেন একটা গ্রুপ বড় হয়ে যায়, যেগুলো বেটা মাছ দ্রুত বড় হয়ে যায়, এটা আমি বলছি নদীর মাছ এবং হেসারি মাছের ক্ষেত্রে একটা গ্রুপ কিন্তু বড় হয়ে যায়। আচ্ছা, 4 মাসের মাথায় যে জাল টান দিলে কিন্তু আসে, অনেক আসে। আচ্ছা, আসলে সেখান থেকে আপনি বড়টা বাছাই করে বিক্রি করে দেন। এটা বিক্রি করে দিলে দুটো সুবিধা, একটা সুবিধা হলো যে আপনি একটা অংশ মাছ বিক্রি করে টাকা পেয়ে গেলেন, আর একটা হচ্ছে যে এই বেশি বড় ছোটটাকে ডিস্টার্ব করে। বেশি বড় মাছটা মানে বড় তো হয় মেলগুলা, আর মেলগুলো হয় অ্যাগ্রেসিভ, মানে এরা ওই যে খোলস পাল্টানোর সময় যে ডিস্টার্ব করে, এরাই ডিস্টার্ব করে। আচ্ছা, এই বড় গ্রুপ বড় মেল, এই মেল হলো অ্যাগ্রেসিভ, ফিমেলে খায় না, কিন্তু মেল এই ফিমেলটাকে ধরে বা তার ছোট মাছটাকে ধরে। এই জন্যই বড় মাছটা বিক্রি করে দিলে আপনি টোটাল সার্ভাইভাল একটা বাসা পাওয়া যায় এবং আপনি পিরিয়ডিক্যাল হারভেস্ট করতে পারলেন। আচ্ছা, অনেকেই আছে যে আবার পিস ছেড়ে দেয়, ধরেন আপনি অর্ধেক বিক্রি করে দিল, হয়তো 4 মাসের মাথায় 1 বিক্রি করলো, 5 মাসের মাথায় আরেকটা বিক্রি করলো, যখন দেখলো যে 50% বিক্রি হয়ে গেছে তো আবার কিছু জুভেনাইল ছেড়ে দেয়। আচ্ছা, মানে অ্যাডাল্ট হয়ে আসছে ভিতরে আবার জুভেনাইল ছাড়া যায়। ওকে, এই আর কি আপনার হলো এই ব্যবস্থাপনা করলে আপনার হলো প্রোডাকশনটা ভালো পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। স্যার, এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় জানতে চাই যে যারা অলরেডি চিংড়ি চাষা আছে, গলদা চিংড়ি চাষা আছে, তারা কি সমস্যা ফেস করতেছে বর্তমান সময়ে? মেইনলি চাষের ক্ষেত্রে বড় সমস্যাটা হয় যে এই ছোট বড় কথা বলছিলাম যে ছোট বড় হয়ে যায়, এইটা একটা বড় সমস্যা হিসেবে চাষিদের আসে। আর একটা হচ্ছে যে আপনার হঠাৎ করে একদিন দেখা যাবে যে সকালবেলা সব চিংড়ি মাছ কিনারে চলে আসছে, মরে নাই, কিনারে চলে আসে। মানে এরা যখন অক্সিজেন সমস্যা হয় অথবা অ্যামোনিয়া প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়, এদের কাজ হলো কিনারে চলে আসে, এবং কিনারে আসে মানে একদম মানে আপনি 1 ইঞ্চি পানিতে চলে আসে। আচ্ছা, বুঝছেন, সবাই মিলে কিনারে চলে আসে এবং পাখি চলে আসে। আচ্ছা, এবং আমাদের চিংড়িতে যদি বলেন একটাই সমস্যা, সেটা হলো এটা, এই যে অক্সিজেন প্রবলেম হয়ে কিনারে চলে আসা, এটা হলো মানে ভয়ের পাওয়ার মতো সমস্যা। এবং চাষি যদি দেরি হয়ে যায় এটা বুঝতে যে তার মাছ সমস্যা আছে, তাহলে অনেক সময় মারা যায়। আচ্ছা, পানির বাইরে, হ্যাঁ, পানির বাইরে চলে কিনারে চলে আসে এবং অক্সিজেন সমস্যা হয়, তখন অনেক সময় মারা যায়। বুঝছেন, এটাই হলো সবচেয়ে বড়, আর তেমন উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই। এমনি অল্প পার্সেন্টেজ মাসে হয়তো আপনি 1000 মাছের ভিতরে 8টা-10টা মাসে আপনার ওই যে ওই সুর এটা ভেঙে যায়, আপনার হলো ওই যে যার কাভার অপারকুলাম, আমরা যেটা মাথা ঢাকা যে ওটা কালো হয়ে যায়, এটাকে ব্ল্যাক স্পট বলে। তো এগুলো যদি চুন দেওয়া হয় বা মাছের পুষ্টি খাবার যদি ঠিক মতো দেওয়া হয়, তাহলে এই সমস্যা থাকে না। ধরেন আপনি মাছ চাষ চলতেছে, আমরা প্রতি মাসেই তো বললাম যে আমরা প্রোবায়োটিক্স দিব এবং হলো চুন দিব হালকা ডোজে। এখানে কিন্তু হালকা ডোজ, এখানে কিন্তু 300-400 গ্রাম দেওয়া যাবে না। 100 যদি ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয় তাহলে 100 থেকে 150 গ্রাম পার ডেসিমেল। চিংড়ি এলাকায় বিশেষ করে চিংড়ির জন্য আপনার ক্যালসিয়াম কার্বনেট, যেটা কৃষি চুন, এবং ডোলো চুন, এই দুটো চুনের ব্যবহার চাষ চলাকালীন বেশি। কারণ ক্যালসিয়াম অক্সাইড যদি একটু পরিমাণে বেশি হয়ে যায়
তাহলে চিংড়ি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য চিংড়ি এলাকায় ক্যালসিয়াম অক্সাইডটা কম ব্যবহার করে। পরিবেশটাকে ভালো রাখার জন্য চুনের এই ব্যবহারটা আছে এবং পাশাপাশি মিনারেলসের সাপ্লাই হয় এটা দিয়ে। খামারে মেইনলি হলো চিংড়ি মাছ চাষের ক্ষেত্রে এই যে সমস্যাটা আমি বললাম যে কিনারে চলে আসা, এন্টিনা ভাঙা এবং ক্রাপেজের উপরে যে কালো দাগ পড়া, এইটাই মেইনলি সমস্যা। আমার দৃষ্টিতে মনে হয় যেন দুটো সমস্যা। এটা তো 1-3টা সমস্যা আমি বললাম, কিন্তু মেইন হলো দুটো সমস্যা। এই সমস্যার ভিতরে ওই সমস্যাটা জড়িত আছে। একটা হলো যে খাবার বেশি দেওয়া, আচ্ছা, এই যে গ্যাসের সমস্যা বললাম বা অ্যামোনিয়া সমস্যা বললাম বা ওই যে অক্সিজেন সমস্যা, এটা কিন্তু খাবার থেকেই হয়। যে আপনি খাবারটা বেশি দিলেন, এই খাবারটা পচে আপনার পরিবেশটা নষ্ট করবে। এই খাবারের সাথে দ্বিতীয় সমস্যা হলো অক্সিজেন প্রবলেম। আচ্ছা, এই মেইনলি দুটো প্রবলেম। আপনি রোগটা এখানে চিংড়ি মাছের ক্ষেত্রে আমার দৃষ্টিতে তেমন কোনো প্রবলেম না। আপনি যদি বলেন যে ইন ট্রু সেন্স দুইটা সমস্যা, একটা হচ্ছে খাবার বেশি দেওয়া, এটা হলো আপনার অক্সিজেন সমস্যা। এইটাই মেইনলি। এই দুটো যদি সাবধানে থাকা যায় তাহলে চিংড়ি চাষে ব্যর্থতা আসবে না। আচ্ছা, এই দুটো বিষয় যদি ঠিক রাখা যায়। আচ্ছা আচ্ছা, এইটা। আর এমনি হলো আপনার এইসব সমস্যা এই আসবে না যদি আমরা যেটা বলেছি যে প্রোবায়োটিক্স দিতে হবে প্রতি মাসে, হালকা মাত্রায় চুন দিতে হবে, এবং হলো আপনি যদি পানির কালারটা ফলো করেন, মানে মেইনলি হলো পানি কালারটা ফলো যদি করে দেখলেন যে আমার মাছের পানি পরিষ্কার হয়ে গেছে, জাস্ট আপনি জুস দিয়ে দেন। এখানে কিন্তু ইউরিয়া টিএসপি দিতে আমরা বলতেছি না। এবং আমরা গার্ড হিসেবে সিলভার রেখে দিছি, প্রতি একরে 10 থেকে 15 টাকার সিলভার রেখে দিছি, যাতে সে ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে কন্ট্রোল করে। তো এভাবে চললে আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ছোট বড় যদি হয়ে যায়, আমরা আলোচনার মধ্যে বলতেছিলাম যে ছোট বড় যদি হয়ে যায় তাহলে ওই গ্যাপ ফিডিংটা করতে হবে। অর্থাৎ হলো আপনি যখন খাবার দিচ্ছেন, আপনি ওই আধা ঘন্টা পরে যে আবার আরেকটা ডোজ খাবার দেন, এই আর কি। এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্টটা কম। একা করে অন্য যে কোনো মাছ চাষ করতে গেলে আপনার যে পরিমাণ টাকা লাগে, চিংড়ি মাছের ক্ষেত্রে এটা কম লাগে, পুঁজিটা কম লাগে। এটা একটা সুবিধা যে এখানে পুঁজি কম লাগে, কিন্তু আপনার মাছটা বাজারে নিলে কিন্তু হটকেকের মতো বিক্রি হয়ে যাবে, ব্যাপক চাহিদা আছে। এই জিনিসটা আলোচনা করতাম যে বাজারজাতটা আমরা কিভাবে করব, এটা আমাদের একটা বড়। এটা যেহেতু আমরা ময়মনসিংহ বলেন বা সিন্ধুর মানুষ বলেন, আমরা বাজারটা জানি না, এই মাছটা যেহেতু বিক্রি করি নাই, সেহেতু আমাদের বাজারটা একটা আননোন এই বাজারটা। তো আমি আপনাকে একটা বাস্তব ঘটনা বলি যে আমি নরসিংদীতে তখন ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার। তো আমার এক চাষিকে আমি চিংড়ি মাছ চাষ করাইছি। তো সে হঠাৎ করে চিংড়ি বিক্রি করে দিছে, তার একটা পারিবারিক প্রয়োজনে টাকা পয়সার দরকার, সে চিংড়ি বিক্রি করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি ভাই কত করে বিক্রি করলা? কয় 1100 টাকা বিক্রি করছে। আমি কি বলো, 1100 টাকা চিংড়ি তুমি কি করে বিক্রি করলাম? বাজারে তো এমনি 800 টাকা 850 টাকায় পাওয়া যায়। কয় স্যার, আমি নরসিংদী এলাকায় তো চিংড়ি চাষ হয় না, তা আমি যেহেতু চিংড়ি মাছ বাজারে নিয়ে গেছি এবং আমার চিংড়ি যেহেতু পুকুর থেকে ধরে নিয়ে গেছি, এটা সজীব মাছ, তরতাজা মাছ, এটা তো 1100 টাকায় সবাই নিয়ে নিছি। তার মানে যেহেতু এই মাছটা আমরা এখনো কেউ বাজারে নেই নাই, তো আমাদের ধারণা যে আপনি যদি আমাদের ময়মনসিংহ এলাকায় বা অন্য এলাকায় যদি কেউ চিংড়ি করে, সে যদি তার চিংড়িতে ধরে পুকুর থেকে ধরে তরতাজা চিংড়ি বাজারে নেয়, সে ভালো দামে বিক্রি করতে পারবে এবং এটার চাহিদা আছে। এটা সবাই আমরা পছন্দ করি, এবং যেহেতু এটা অপরিচালিত মাছ, সেহেতু এটা প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা, মানে দামটা ভালো পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে কোনো অপরিচালিত মাছ যদি বাজারে নেন, যেমন শৈল মাছ আপনি বাজারে নেন, দেখবেন খুব দামি পাওয়া যায়। ইভেন আপনি যদি দেশি ট্যাংরাও বাজারে নেন, তাও কিন্তু স্পেশালি তার দাম বেশি পাওয়া যায়। ঠিক একইভাবে কিন্তু আমার স্যার একটা প্রশ্ন, এখানে আমি একটা ইন্টারাপ্ট করি আপনাকে। আমার প্রশ্নটা যে আমি ধরেন প্রতি শতাংশে আপনার হিসাব অনুযায়ী যদি শতাংশ 200 করে মাছ দিই, আমি 50 গ্রাম করে ওজন করলে আমি অন্যান্য এভারেজ 8 থেকে 9 কেজি বা 7 থেকে 8 কেজি মাছ উৎপাদন করতে পারতেছি। এখন আমার যে এরিয়া, এই এরিয়াতে আমি আসলে অ্যাকচুয়ালি কি পরিমাণ মাছ বিক্রি করতে পারবো সেটা তো আমি জানি না। এই ক্ষেত্রে ধরেন আমি একদিন নিয়ে গেলাম, 2 দিন বিক্রি হইলো, তারপর তো আমার এলাকার মানুষ এটা অবস্থা নাও হইতে পারে। এই ক্ষেত্রে আমরা বাজার ব্যবস্থাপনা হিসেবে কোন ধরনের চিন্তা ভাবনা করতে পারি, বা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা বেসমেন্টের লোকজন কিভাবে কাজ করে? খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ওইসব এলাকায় তো চিংড়ির এলাকা, ওখানে বাজারটা আমাদের অন্য এলাকার থেকে একটু ভালো বাজার। মানে যেহেতু ওখান থেকে মাছটা রপ্তানি হয়, যারা রপ্তানি করে তারা যেহেতু ওই মার্কেটে যায়। আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখেছি 1200 টাকা করে নর্মাল যে কোনো চিংড়ি, 1200 টাকা গলদা। আপনার এই যে এখন আমরা যে চিংড়ি বিক্রি করতেছি, এখন আমরা 750, 700 টাকা, 800 টাকা এরকম পাচ্ছি আমরা ওই পাইকারি। তো নর্মালি ওই এলাকা চিংড়ি যেহেতু অল্প পরিমাণ চিংড়ি, 1 কেজি চিংড়ি নিয়ে গুলো বাজারে বিক্রি হয়, মানে খুব আগ্রহের সাথে বিক্রি হয়, এবং বড় চিংড়ি নিয়ে গেলে 1400 টাকা পর্যন্ত এখনো বিক্রি হয় এই সময়ও। তো আমি ভালুকাতে পাশাপাশি এই চিংড়ি চাষ করতেছি, এবং ভালুকাতে ইতিমধ্যে আমি আড়তে গেছিলাম, যেহেতু আমাদের চিংড়ি বিক্রি করার মতো হয়েছে।
সেহেতু আমরা ভালুকাতে আড়তে গেছিলাম, তো আড়তদার বললো যে স্যার আমি নিশ্চিত যে আপনি 800 টাকা 850 টাকা এখন পাবেন বিক্রি করলে। আচ্ছা, তো এটা যেহেতু নতুন মার্কেট, আমরা যদি কেউ নতুন চাষ করি আমরা 1 মণ 1.5 মণ বাজারে নিয়ে যাবো। আচ্ছা, এর বেশি আমরা প্রথম দিন নিব না বা প্রথমবার নিব না, আমি 1.5 মণ নিয়ে যাব। যেহেতু এটা দামি মাছ, সেহেতু লোকাল বাজারে আমার কি হয় না বুঝে আপনাকে একসাথে আপনি 200-300 কেজি বা 8-10 মণ মাছটা বাজারে নেওয়াটা ঠিক হবে না। আপনি প্রথমে 1-2 মণ মাছ নিয়ে গেলেন বাজারে, নিয়ে গেলে দেখবেন যে হটকেকের মতো বিক্রি হবে। এরপরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে পরবর্তীকালে আপনি কি নেবেন। তবে যে কোনো নতুন মাছ বেশি পরিমাণে আপনার, যেমন ধরেন পাবদা, আমরা টন পাবদা তৈরি করছি, কিন্তু আপনি কিন্তু বাজারে 1 টন পাবদা নিয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে। কিন্তু ওইটা পাবদার মার্কেটই আছে আলাদা, যারা এটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে তারা আপনার পুকুর পাড়ে এসে 1 টন 2 টন 3 টন করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি কিন্তু লোকাল বাজারে হঠাৎ করে 1 টন নিয়ে গেলে কিন্তু বিক্রি করা মহাবিপদ হয়ে যায়, যদিও দামি মাছ। তো সেরকম চিংড়ির ক্ষেত্রেও মার্কেটিং এ আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আপনি নর্মালি প্রথমে আপনি 20 কেজি 30 কেজি 1 মণ নিয়ে গেলেন, পরে আপনি বাজার বুঝে আপনি এভাবে নিয়ে গেলেন, তবে আপনি ভালো দাম পাবেন, এটুখানে আমি অ্যাসুরেন্স দিতে পারি। আমার অন্য চাষিরা দেখছি যে ভালো দাম পায়, যেহেতু নতুন একটা মাছ সেহেতু এটা ভালো দামে বেচে কিনা হয়। আচ্ছা স্যার, আপনি এখানে বলতেছিলেন যে 1200 গ্রাম খাবারে 1 কেজি মাছ হচ্ছে, তো এই ক্ষেত্রে আমার এই 1 কেজি মাছ উৎপাদন করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে, আর আনুষঙ্গিক সকল খরচ মিলে আমার পুকুর লিজ খরচ আনুষঙ্গিক খরচ মিলে সেক্ষেত্রে কি পরিমাণ খরচ দাঁড়াবে, আর কি পরিমাণ কত টাকায় মাছ বিক্রি হইতে পারে? সাকিবের ধন্যবাদ। যে একটা জিনিস আপনার হলো যে আমি বললাম যেহেতু আমরা 1 একরে 700 কেজি বা 650 কেজি 700 কেজি মাছ পাই, তা আমরা অন অ্যাভারেজ দেখেছি যে আমাদের 1 একরে একটা ক্রপে 4.5 লাখ টাকার মতো প্রফিট থাকে, 4.5 লাখ টাকার মতো থাকে। এটা আপনার একেবারে পুকুরের ভাড়া এবং কর্মচারীদের বেতন সহ আমাদের যেহেতু এটা কর্পোরেট বিজনেসের আন্ডারে, সেহেতু আমরা দেখেছি যে এরকম 4.5 লাখ টাকার মতো থাকে আমাদের একরে এই একটা ক্রপে। তো আমরা যেটাতে জুভেনাইল ছাড়ি সেটা কিন্তু আমরা মোটামুটি 2টো ক্রপ করতে পারি, বুঝছেন। আর যেটাতে আমরা পিএল ছাড়ি সেটাতে 2টো ক্রপ হয় না, সেটা 14 মাস 15 মাস লাগে পিএল ডাইরেক্ট ছাড়লে। এটা আবার এলাকা টু এলাকা ভেরি করতে পারে, কারণ অনেক জায়গায় আছে পুকুর ভাড়া অনেক বেশি, আপনার সেখানে আপনার প্রফিটটা মার্জিনটা কমে আসতে পারে। আবার দেখেন আপনি নিজে আমরা যেমন কর্মচারী দিয়ে করা লাগে, কিন্তু আপনার তো অনেক চাষি ভাই আছে যার কোনো কর্মচারীর ব্যয় নেই, ফলে তার প্রফিট মার্জিনটা বেশি আসবে। প্রফিটটা অনেক জায়গা টু জায়গা চাষি টু চাষি একটু ভেরি করে। তো আরেকটা হলো যে মার্কেটিং আপনি কিভাবে করতে পারলেন, মার্কেটে আপনি দামটা পেলেন কিনা, কোন দামটা পেলেন, সেটার উপরেও নির্ভর করে প্রফিটটা। তবে আমি অন্যান্য মাছ যেহেতু চাষ করি, চাষের সাথে জড়িত, সেহেতু আমি দেখেছি যে ইন্ডিভিজুয়াল মানে পার ইউনিট এরিয়ায় প্রফিটটা চিংড়িটা আসে। কিন্তু আমি যখন হাই ডেন্সিটির মাছ নিয়ে যখন চিন্তা করে দেখেছি, আমরাও পাবদা করি, সাদা মাছ করি, দেখেছি যে ওইটার সাথে এটা লাভে মানে পার ইউনিট একরে যে প্রফিট মার্জিনটা এখানে চেঞ্জ হয়, এখানে ভলিউমটা বেশি আসে, কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা বেশি। কিন্তু চিংড়িতে আমার ইনভেস্টমেন্টটা কম, আমার প্রফিটটার বেশি আসে, এইটা পার্থক্য। সবচেয়ে বড় বিষয় হলো যে কিছু মাছ আমরা চাষ করে অনেক সময় বিক্রি করতেছি বিপদে পড়ি, কিন্তু চিংড়ির ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা আছে যে আপনি বাজারে গেলে এটা নির্দ্বিধায় আপনি এটা বিক্রি করতে পারবেন, এটা মার্কেটিং কোনো সমস্যা নেই। আর একটা ব্যবসার আপনার হলো বলা হয় নাই, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে সাদা মাছটা দিচ্ছেন, এই বিশেষ করে রুই যে আমরা দিচ্ছি 100, এই 100 রুইকে আপনাকে খাবার দিতে হবে আলাদা। সেটা আপনি ধরেন যে আমি যখন সন্ধ্যে 7টার সময় বা 5টার সময়, এক সময় তো 5টা বাজে সন্ধ্যে হয়ে যায়, আবার এক সময় 7টা বাজে, মানে মাগরিবের আগে যে খাবারটা দিব তার আধা ঘন্টা আগে আপনাকে এই রুই মাছের খাবারটা দিতে হবে। আচ্ছা, এটা আপনি 1 কেজি 2 কেজি যা দিচ্ছেন ওই সময় দিতে হবে। দিলে রুই মাছ আপনার তার রুই মাছের খাবারটা খেয়ে পেট ভরে থাকবে, তাহলে সে চিংড়ি খাবার নিয়ে ডিস্টার্ব করে না। তবে আমরা চিংড়ির ক্ষেত্রে দেখেছি যে ওই যে বললাম 700 গ্রাম ছাড়লে 2.5 কেজি হয়ে যায়, এবং মাছের কালারটা এত সুন্দর হয়, যেহেতু চিংড়ির কিছু না কিছু খাবার তারা খায়, ফলে তার কালারটা থাকে খুব সুন্দর, ফলে বাজারে এটা অন্য মাছের থেকে এটা রেট বেশি পাওয়া যায়। আচ্ছা, ফলে যদি কিঞ্চিত পরিমাণ চিংড়ি মাছের যদি খাবার যদি রুই মাছে খায়, তাও সেটা পোষায় যায় মোটামুটি। আমি যেটা বললাম যে অ্যাভারেজ প্রফিট ওই রকম আসে। এই ক্ষেত্রে আমি আপনাকে সর্বশেষ আমাদের আলোচনার লাস্ট পর্যায়ে চলে আসছি, যদিও আপনারা যদি কিছু বলা থাকে সেটা বলবেন। আমার এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে, এটা আমার নিজের থেকে। এই যে আপনি বললেন আধা ঘন্টা আগে আমরা রুই মাছের খাবার দিয়ে দিব, এখন কোনো খামারি যদি চিন্তা করে বা কোনো কৃষক ভাই যদি চিন্তা করে যে রুই মাছকে যে খাবার দিয়ে আছি 24%, 22%, 26% প্রোটিনের, সেই খাবারটা যদি আমি চিংড়িকেও দিতে চাই, সেই ক্ষেত্রে কি চাষ সম্ভব কিনা? এটা চাষ করা যায়, তো আপনার হলো গ্রোথ রেটটা স্লো হয়ে যায়। আমরা দেখেছি যে আপনার 32% আমিষ সমৃদ্ধ খাবার দিলে যে গ্রোথটা হয়, আপনার এই 25-26 দিলে সেই পরিমাণ গ্রোথ হয় না। কিন্তু আপনি যখন আমি বললাম যে আপনি ডেন্সিটি যখন 100 দিচ্ছেন পার ডেসিমেলে, তখন আপনি
কিছুটা কম আমিষের খাবার খাওয়ালেও একটা রেজাল্ট চলে আসে। আচ্ছা। কিন্তু যখন আপনি 200 করে দিচ্ছেন, অর্থাৎ যখন আপনি একটু ডেন্সিটি বাড়িয়ে দিলেন, আপনি বেশি কমার্শিয়াল চিন্তা করতেছেন, তখন আপনাকে 30 অ্যারাউন্ড 30-এর উপরে যেতে হবে, 31-32-এ যেতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসএ তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এবং চিংড়ি মাছ যেহেতু বললাম এটা ডুবন্ত খাবার, এবং হলো এটা হলো মানে 1 ঘন্টা ধরে পানিতে থাকতে হয়, এই জন্য চিংড়ি মাছের খাবারটা স্পেশাল তৈরি হয়, এটার দাম একটু বেশি। এই যেহেতু এটার দাম বেশি, সেহেতু এই খাবারটা আপনার হলো মোটামুটি অ্যারাউন্ড 100 টাকা দাম পড়ে এই গ্রোয়ার পিরিয়ডে। ফলে এই 100 টাকার খাবারটা আপনার রুই মাছের খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি যদি আগেই যদি 24-25% আমিষের খাবার যদি আমি তাকে খাওয়াই দেই, তাহলে তার পেটটা ভরা থাকলে সে আপনাকে আর ওই চিংড়ির খাবারে ডিস্টার্ব করবে না। এটা একটা বড় বিষয়। আর চিংড়ি খাবারটা যেহেতু আমরা লো ল্যান্ডে দিই, অগভীর জায়গায় দিই, তো রুই মাছ যখন 1 কেজি সাইজ বড় হয়ে যায় তখন অত কিনারে তারা সহজে আসতে চায়। স্যার, আমরা মোটামুটি ভাবে গলদা চিংড়ি চাষের বাজার ব্যবস্থা থেকে শুরু করে আলোচনা মোটামুটি সবই পাইছি। আমার জায়গা থেকে কোনো প্রশ্ন নাই, তবে আপনার কাছে যদি মনে হয় যে কোনো কিছু আমরা বাদ দিলাম কিনা, যা এই জিনিসটা আমাদের চাষি ভাইদের বেশি ফোকাসে রাখা উচিত। ধন্যবাদ সাকিব ভাই। আমরা যারা এই চিংড়ি মাছ মনে রাখতে হবে যে আমার চাষি ভাইয়েরা খেয়াল করতে হবে যে চিংড়ি মাছ এটা একটু, আমরা এখন বর্তমান সময়ে নানান রকম মাছ চাষ করে আমরা কিন্তু ফেল করতেছি বা আমরা ওইভাবে প্রফিট করতে পারছি না। আবার অনেকেরই বিনিয়োগ সক্ষমতা কমে আসতেছে বা ওইভাবে বিনিয়োগ করতে পারছে না। তো আমার পরামর্শ হলো যে আপনারা চিংড়ি মাছ চাষ করেন। প্রথমত হলো যে সুবিধা হচ্ছে যে এটা ইনভেস্টমেন্ট কম লাগে, পুঁজিটা কম লাগে, এট এ টাইম পুঁজিটা কম লাগে। দ্বিতীয় সুবিধা হলো যে এই মাছটা বাজারে নিলে আপনি খুব দ্রুত মাছের বাজার বিক্রি, যেমন আপনি অনেক বিনিয়োগ করে তেলাপিয়া করলেন বা পাঙাশ করলেন বা আপনি অন্য মাছ করলেন, এটা মার্কেটিংয়ে গেলে আপনার অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। আপনি ভাবছিলেন যে 300 টাকা কেজি পাবেন, দেখলেন যে 250 টাকা কেজি পেয়েছেন, বা বাজারে মাছটা নিয়ে গেছেন। আমরা যেটা হরহামেশা অনেক সময় খেয়াল করে দেখি, আমরা তো মার্কেটে যাই বাজার মাছ বিক্রি করতে, দেখা যাচ্ছে যে আমার মাছটা চলতেছে না, কেন যেন দেরি হচ্ছে, তখন মনটা খারাপ লাগে। কিন্তু আপনি চিংড়ি মাছ চাষ করলে আপনি যেই নিয়ে যাবেন দেখবেন অন্য মাছ ফেলেতে আপনার মাছটা আগে বিক্রি হয়ে যায়। এটা একটা বড় সুবিধা। শুধু অসুবিধা যেটা আমি খেয়াল করতে বলবো যে অন্য মাছের থেকে আমাদের আলোচনায় বেরিয়ে আসছে, তারপরে আমি মনে করে দিতে চাই যে এটা অক্সিজেনের প্রতি খুবই সেন্সিটিভ, এবং খাবার আপনাকে কম দিতে হবে, খাবার কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। সাকিব ভাই, কোনো মাছ চাষেই খাবার বেশি দেওয়া যাবে এই যেহেতু আমার প্রফিটটা এখন মার্জিন টাইট হয়ে আসছে, খাবার বেশি দিলে 2-3টা লস হবে। একটা হলো টাকা নষ্ট হবে, একটা হলো পরিবেশ নষ্ট হবে, একটা হলো পরিবেশ ঠিক করার জন্য আপনাকে মেডিসিন ব্যবহার করা লাগবে। আর যদি খাবার কোনো কারণে কম হয়, তাহলে মাছ চাষটা 7 মাসে শেষ হওয়ার কথা ছিল, আপনার হয়তো 8 মাস লেগে যেতে পারে। এতটুকুই কিন্তু, যে আপনাকে একটু কালচারে যে একটু সময়টা বেশি লাগবে, এতটুকুই ক্ষতি। কিন্তু আপনার বেশি হলে কিন্তু অনেকগুলো ক্ষতি হয়ে যাবে, যার এক ক্ষতি থেকে আরো অন্য ক্ষতি চলে আসবে। এই জন্য চিংড়ি মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে আপনার অতিরিক্ত খাবার দেওয়াই যাবে না, এবং হলো অক্সিজেনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ পানির কালারটা খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস খেয়াল রাখলে আপনি সফল হবেন, এবং আশা করা যায় আপনি বেনিফিটেড হবেন। আমার সব চাষি ভাইরা বেনিফিটেড হবে, এতটুকুই। আলহামদুলিল্লাহ, স্যার খুব সুন্দর করে আলোচনা করছেন। একদম যেসব খামারি ভাইরা আমাদের বারংবার বলতেছিলেন যে সাকিব ভাই একটা ভিডিও বানান যেখানে আমরা গলদা চিংড়ি চাষের বিস্তারিত জানতে পারবো, আজকের ভিডিওতে ইনশাল্লাহ সেই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি। এবং কি রোগ ব্যাধি নাই বললে চলে, বলা যাইতেছে যেহেতু, তো সেক্ষেত্রে এই মাছটা আমরা চাষ করতে পারি। এবং কি যেহেতু মিঠা পানির মাছ, তো আমরা চাইলে সারা বাংলাদেশ যে কোনো জেলায়, যে কোনো উপজেলায় কিন্তু এই মাছ চাষ করতে পারবো। তবে এখানে যে বিষয়গুলো স্যার খেয়াল করতে বলছে, এই বিষয়গুলো একটু যদি আমরা খেয়াল করে চাষ করি, আশা করি বাংলাদেশে চিংড়ির একটা সময় বলা যেত, চিংড়িটাকে বলা যায় যে সাদা সোনা, অর্থাৎ হোয়াইট গোল্ড বলা হতো, অর্থাৎ এটা প্রচুর পরিমাণ রপ্তানি হইতো। হ্যাঁ, মাঝখানে যদিও কিছু সমস্যা ছিল, কিন্তু দেশীয় বাজারে কিন্তু চিংড়ির চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ কনজামশন বেড়ে গেছে। এখন আমরা সচরাচর সকলে কিন্তু চিংড়ি খাইতেও পছন্দ করি। তো যার কারণে বলবো যে আপনি চাইলে বাজারের যে কোনো জেলায় আপনি বিক্রি করতে পারবেন। তার পাশাপাশি আপনি ঢাকার আড়ত, পাশাপাশি আপনার খুলনা সাতক্ষীরা বেসমেন্টের যে আড়তগুলো আছে, তাদের সাথে কথা বললেও দেখা যাবে যে আপনার এই বাজার নিয়ে হয়তো চিন্তা করতে হবে না। অর্থাৎ আপনাকে উৎপাদন দেখে সবচেয়ে বেশি মনোনিবেশ করাটা হয়তো বা জরুরি মনে করি আমি। তো আশা করি বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টা এরকম ছিল যে আমার যদি 10টা পুকুর থাকে, 20টা পুকুর থাকে, ওই পুকুরগুলোতে আমি একটু ভ্যারাইটি করতে চাইতেছি, একটু নতুন নিয়ে আসতে চাইতেছি, বা আমি কিছু মাছ চাষ করতে ওই মাছ চাষ এরকম লাভ হচ্ছে না, আমি একটু বেড়ে আসে অন্য কিছু করতে চাইতেছি। তো এই জায়গার জন্য বলবো যে হ্যাঁ,
এখানে কিন্তু গলদা চিংড়ি চাষটা কিন্তু খুব ভালো একটা লাভজনক মাছ চাষ হতে পারে, এবং কি যেহেতু স্যার বারংবার বলছে যে বিনিয়োগটা কম লাগে, অর্থাৎ আপনি 100 টাকা খরচ করে 100 টাকা লাভ করা সম্ভব, অর্থাৎ লাভের পার্সেন্টেজ বেশি, বিনিয়োগ কম লাগে। হ্যাঁ, অন্যান্য মাছের তুলনায় যেগুলো অন্যান্য মাছ যেগুলো অনেক ঘনত্ব দেওয়া যায়, পাবদা বলেন, গুলশা বলেন, এইসব মাছ অনেক বেশি ঘনত্ব দেওয়া যায়, তাদের অক্সিজেন দরকার হয় ঠিক আছে, কিন্তু তারপরেও অধিক ঘনত্ব সহনশীল এবং উৎপাদনও বেশি হয়ে গেছে। কিন্তু এখানে গলদা চিংড়ির ক্ষেত্রে উৎপাদনটা একটু কম হবে। ওই হিসাব নিকাশটা করে আপনাকে খাবার দেওয়া থেকে শুরু করে পরিচর্যা আনুষঙ্গিক জিনিসগুলো করতে হবে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্য দোয়া করবেন। স্যার এখনো যথেষ্ট পরিশ্রম করে যাইতেছেন। বাংলাদেশের কৃষকের জন্য তার মতো লোক আগে আসা দরকার। আমি মনে করি যে আমার বয়স তো অল্প, কিন্তু স্যার তো এক জীবন কৃষকের পিছনে সময় দিয়ে আসছে। সো তার জায়গায় থেকে আমি বলবো যে ওই জায়গায় আমার অভিজ্ঞতা বা আনুষঙ্গিক বিষয়গুলো অনেক, তো যার কারণে আমি স্যারকে অনেকবার বিরক্ত করে স্যারকে আমি নিয়ে আসছি, স্যার একটু আসেন, আমার অনেক চাষি চায় যে গলদা চিংড়ি চাষ করবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই আপনাদের পছন্দ যেরকম হবে সেইভাবেই আমি সাজানোর চেষ্টা করছি। তারপর যদি ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার জায়গা থেকে আমি ক্ষমা প্রার্থী। আর স্যার তো অবশ্যই তার এক্সপিরিয়েন্স থেকে স্যার যেহেতু শেয়ার করছেন, ইনশাল্লাহ আশা করবো স্যার আপনাদের ডিটেল বোঝানোর চেষ্টা করছে। সো স্যারের জন্য দোয়া করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আমরা চাষিদেরও অনেক ধন্যবাদ, যারা ধৈর্য সহকারে শুনতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা দোয়া কামনা করে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।